আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিট দ্য মেন্টরস লাইভ সেশনে। আপনাদের সাথে আমি আছি এনায়েতুর রহিম এবং আমার সাথে আছেন ডক্টর সরোয়ার হোসেন। এই প্রোগ্রামটি সরাসরি ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, সেই সাথে যারা জুমে রেজিস্ট্রেশন করেছেন তারা ইন্টারঅ্যাক্টিভলি আমাদের সাথে কথা বলতে পারবেন। তো আমি সময় একটুখানি সময় দেই, সবাই জয়েন করছেন যেহেতু এখন এইমাত্র তারা জয়েন করতে পারার মতো হয়েছেন। তো 9:15 বাংলাদেশ সময়ে সবাই জয়েন করছে। আমি 1 মিনিট সময় দিই, তারপর ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন নিব, প্রশ্ন শুনবো। অলরাইট, তো অলরেডি অনেকে জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ, সাখাওয়াত, রাহিদ, সোহান, মাহমুদ, মাহিয়ান, সাহেব আহমেদ, সানজানা, ডক্টর আহমেদ, শরিন, থ্যাংক ইউ সো মাচ ফর দোজ হু হ্যাভ জয়েন্ড, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। যারা ইউটিউবে জয়েন করেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকে এই এই সেশনটা মেইনলি আমরা এখানে দুটা দুটা অংশ থাকবে। একটা হলো আমাদের আপকামিং সেমি সুপারভাইজড রিসার্চ ট্রেনিং, যেটা শুরু হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ থেকে। তো সেই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাদের জন্য আমরা কিছু সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তাছাড়া আমরা যেভাবে এই প্রোগ্রামটা চালিয়ে আসছি, আপনাদের ক্যারিয়ার রিলেটেড, হায়ার স্টাডি রিলেটেড, রিসার্চ রিলেটেড অন্য যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সময়টা আমরা কাটাই মূলত শনিবার, আমাদের এখানে শনিবার সকাল, আমি ইউএসএ তে 1 ঘন্টা আপনাদের সাথে সময় কাটাতে ভালো লাগে। হ্যাঁ, আর আপনাদের অনেকের প্রশ্ন থাকে, ইমেল করেন, মেসেজ দেন, কিন্তু আসলে আমরা এত ব্যস্ত থাকি যে সবার ওইভাবে জনপ্রতি উত্তর দেওয়া সম্ভব না। এই জন্য আমরা এখন এই সেশনটা করি, যেখানে আপনারা এসে প্রশ্ন করবেন এবং চেষ্টা করব উত্তর দিতে, যাতে একজনের উত্তর দিলে অনেকেরই উত্তর হয়ে যায়। এটা হচ্ছে উদ্দেশ্য। অলরাইট, তো আমরা তাহলে শুরু করি। আপনাদের কোনো প্রশ্ন? কে আগে প্রশ্ন করবেন বলেন? থ্যাংক ইউ। ওকে, ওকে, একজন প্রশ্ন করেছেন অলরেডি। ওকে, দেখি চ্যাটে প্রশ্ন করেছেন। হুম, আচ্ছা, মায়ান প্রশ্ন করছে যে আমি ডেটা সায়েন্স সবার জন্য কি না এই বিষয়ক একটা সেশন করেছিলাম, ইউটিউবে আমার একটা ভিডিও আছে। রিসার্চের ক্ষেত্রে কেউ ভালো করতে পারবে কিনা, রিসার্চ তার জন্য কিনা, এটির ক্ষেত্রে কিভাবে বুঝবো? পরামর্শ। প্রশ্ন হলো যে ডেটা সায়েন্স আমার জন্য কিনা, সেটা যেমন অনেকে জানতে চান, সেরকম রিসার্চ আমার জন্য কিনা, মানে যিনি জানতে চাইছেন। এটা একটা ভালো ভালো প্রশ্ন। ডেফিনেটলি আমাদের সময়ে, এই সময়ে বিশেষ করে রিসার্চ ব্যাপারটা বেশ আহ, জনপ্রিয়তা পেয়েছে, মানে সবাই রিসার্চ করতে চায়। এটার উদ্দেশ্য কি, তাই না? সেটা আমাদের আসলে বুঝতে হবে। আম, আমি যতটা অবজার্ভ করি, যতটা সোশ্যাল মিডিয়া থেকে দেখি, যে রিসার্চ করলে আপনি রিসার্চার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন, এটা একটা খ্যাতির একটা ব্যাপার আছে। রিসার্চ করলে বিদেশে অ্যাডমিশন পেতে সুবিধা হতে পারে, এটা সম্ভবত একটা বড় কারণ, তাই না? আর একটা কারণ হলো যে কেউ কেউ আছে ন্যাচারালি, তারা রিসার্চ করতে চায়, রিসার্চার হতে চায়, ভালো লাগে, ইনভেস্টিগেটিভ মাইন্ড আছে, ইনোভেটিভ মাইন্ড আছে, তারা এক্সপ্লোর করতে চায়, সেই কারণেও রিসার্চার হতে চায়। তো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে। রিসার্চ রিসার্চারের সবচেয়ে বড় গুণ আমাকে যদি জিজ্ঞেস করা হয়, বা আমি যদি এখন চিন্তা করি, সেটা হলো ধীর স্থিরে চিন্তা ভাবনা করে সিস্টেম্যাটিক ওয়েতে অগ্রসর হওয়া। এটাই হচ্ছে রিসার্চারের কোয়ালিটি। তো তার মানে কি, আপনাকে যদি ভালো রিসার্চার হইতে হয়, আপনাকে এই প্র্যাকটিস করতে হবে। হুম। আম, এবং এই জিনিসটা শুধুমাত্র একাডেমিক রিসার্চের ক্ষেত্রেই না, মানে আপনি একাডেমিয়াতে আছেন বা ইন্ডাস্ট্রিতে আছেন, রিসার্চ করবেন, এই স্লো অ্যান্ড স্টেডি পেসে আগায় যাবেন, পাবলিকেশন হবে, আপনার নাম হবে,
বাট এইটা শুধু আপনার চাকুরি বা জীবনের মানে চাকুরি বা একাডেমিক ক্ষেত্রেই আপনাকে বেনিফিট দেবে এমন না, জীবনে আসলে প্রতিটা ক্ষেত্রেই এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হলো ইদানিং আমি চিন্তা করি সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো একটা কমেন্ট দেখলে হুট করেই একটা রেসপন্স দিয়ে ফেলি, তাই না? কিন্তু রিসার্চারের মাইন্ডসেট হওয়া উচিত, বিশেষ করে যে রেসপন্স গুলো দিলে কনফ্লিক্ট হতে পারে বা এক ধরনের মতানৈক্য হতে পারে বা এক ধরনের ডিবেটের সৃষ্টি হতে পারে বা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অ্যাজ এ রিসার্চার আপনি যদি চিন্তা করেন, টেক এ স্টেপ ব্যাক, ডু নট জাম্প ইনটু কমেন্টিং অর কনক্লুডিং অর জাজিং। ওকে, জাস্ট টেক এ স্টেপ ব্যাক and think from a broad perspective. Okay, যে কারণ দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ এ রিসার্চার, যে আপনাকে থিঙ্ক করতে হবে যে আসলে উনি কি বুঝিয়েছেন সেটা আপনি ঠিকভাবে বুঝেছেন কিনা, বা উনি কি বলতে চেয়েছেন সেটা হয়তো লেখেন নাই। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, আমরা অনেক সময় বলি এরকম। সো এটাই হচ্ছে রিসার্চারের কোয়ালিটি। সো এটা আমি কেন বলছি ওই প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে, যে রিসার্চার হইতে যাওয়া মানেই শুধু হুট করে একটা ডেটা কালেক্ট করে কয়েকটা স্ট্যাটিস্টিক্যাল টুল মেশিন লার্নিং অ্যাপ্লাই করে একটা পাবলিকেশন করলেন, দ্যাটস নট হোয়াট ইট ইজ। অফকোর্স দ্যাটস দ্য প্রসেস, বাট রিসার্চার ইজ মোর দ্যান দ্যাট। সো কাদের জন্য রিসার্চ অ্যাপ্রোপ্রিয়েট? যাদের একটা স্পেসিফিক পারপাস আছে টু ডু রিসার্চ অ্যান্ড টু ওয়ার্ক সিস্টেম্যাটিক্যালি and they enjoy doing this kind of thing. Okay, এখন অনেকে আপনারা চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো অ্যাডমিশনের জন্য রিসার্চার হতে চাই, ফাইন, নট এ প্রবলেম, আপনি নিতে পারেন এটা, আমি এটাকে খারাপ বলছি না যে আপনার অ্যাডমিশনের জন্য এই জিনিসটা করলে আপনার হয়তো অ্যাডমিশনারি হতে পারে, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস নট লাইক ইউ ক্যান ডু ইট ইন 2 months, ইউ ক্যান্ট। আপনি করতে পারবেন না এটা, ইউ হ্যাভ টু হ্যাভ এ লং ট্র্যাক রেকর্ড। কোনো একটা রিসার্চার হিসেবে একটা কাজ করতে গেলে আমার কাছে মনে হয় মিনিমাম 6 months to 1 year minimum, just to prepare for it. And then after that, maybe from second year and onwards, you will have like consistently আপনি পারফর্ম করতে পারবেন। সো এটা আসলে লং, রিয়েলি লং রেস, লাইক a multiple marathon. It's not even a one marathon, it's a multiple marathon. সো ওই টেম্পারমেন্ট যদি আপনার থাকে, এটা যদি আপনি বুঝেন, then you can do it. You cannot just come and join with a researcher and get something published. প্রথম কথা হচ্ছে যে কোনো অভিজ্ঞ রিসার্চারই আপনাকে ওই ধরনের কাউকে নেবে না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন বিভিন্ন সময় যে আমরা আমরা এক সময় দিতাম, এখন এখন অনেককে দেখি যারা ইয়াঙ্গার তারা দেয়, হ্যাঁ আমার অনেক আইডিয়া আছে, কারা কারা ইন্টারেস্টেড, বিশেষ করে এই বিভিন্ন রিসার্চ গ্রুপে বা মেশিন লার্নিং গ্রুপ, ডেটা সায়েন্স গ্রুপ বা এই ধরনের পাবলিক হেলথ গ্রুপে এরকম অনেকে দেয়। Actually, they don't work. It doesn't work. Quite honestly, most of them will be failed. মানে তারা আসলে ফেল করবে, আমি pretty sure. কারণ কি, this doesn't work that way. কারণ আপনি যখন এরকম একটা পোস্ট দিবেন বা আগ্রহ, মানে আপনি চাইতেছেন, ও আচ্ছা কারা কারা ইন্টারেস্টেড, আসো আমার সাথে কাজ করো, সবাই ইন্টারেস্টেড, এভরিওয়ান উইল বি ইন্টারেস্টেড, রাইট? যারাই পোস্ট দেখবে তারা ইন্টারেস্টেড হবে, বাট বিকজ তারা জানে না আসলে হোয়াট ইট টেকস টু বি এ কন্ট্রিবিউটর টু এ রিসার্চার। ঠিক আছে, again this is not, I'm not saying that ও তা তো জানাই না, ব্যাপারটা তা না, because they haven't experienced, তারা আসলে ওই প্রসেসের মধ্যে কখনো যায় নাই। সো আমি অনেক দিন পরে, প্রায় 2 বছর গ্যাপ দেওয়ার পরে কিছুদিন আগে আর একটা এরকম পোস্ট দিয়েছিলাম, বিকজ আমার মাথার মধ্যে অনেক আইডিয়া আছে, সেগুলো আমরা রিয়েল ইন্ডাস্ট্রিতে সলভ করার চেষ্টা করতেছি। ওকে, সো আমি চিন্তা করি যে ইউনো আমরা যখন কাউকে হায়ার করি এসব দেশে, যদি ওই রকম স্কিলওয়ালা কাউকে পাইতাম যে এই টাইপের প্রবলেম নিয়ে কাজ করছে, ওই উদ্দেশ্য থেকে আমি চিন্তা করছিলাম যে ওকে, লেটস অফার সাম রিসার্চ অপরচুনিটি টু সামওয়ান যারা ইন্টারেস্টেড। তো হ্যাঁ, ওরকম 10-15 জন আমাকে মেল দিল, ইমিডিয়েটলি মেসেজ দিল, এবং তাদের সাথে আমি কিছু পেপার শেয়ার করলাম যে কাজগুলো পড়তে হবে, এবং মোস্ট অফ দেম did not even respond, did not even bother to respond. ওকে, 2-3 জন আমার যতটা মনে পড়ে, মনে হয় 3 জন, তারা তাদের 2 জন বলছে যে দে আর কোয়াইট বিজি, আর এই ফিল্ডে তারা না, দে আর টোটালি নিউ, দে ক্যানট ডু ইট। একজন একজন সে বলছে যে হ্যাঁ এটা ডিফিকাল্ট টপিক, বাট সে কয়েকটা পেপার পড়েছে এবং বাড়তি কিছু কাজও করেছে, স্টিল
দ্যাট পারসন ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, বলছে যে আসলে এই মুহূর্তে সে রেডি না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? সো এবং তারা কিন্তু মানে অলরেডি দে নো হোয়াট ইজ রিসার্চ, তারা এটার ভ্যালু বুঝে, সবাই বুঝে, তো তারাই ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেনি আর কি, ঠিক আছে? সো একেবারে টোটালি নিউ পার্সন, হ্যাঁ, সে জীবনে কোনোদিন পেপারও পড়ে নাই একটা, বা পেপার পড়লেও জানে না হাউ টু রিড এ পেপার, নো আইডিয়া, তাদেরকে কিভাবে একজন রিসার্চার আপনাকে কোলাবোরেটর হিসেবে নেবে? বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, রাইট? রিসার্চার তো ওই টাইম নাই যে আপনাকে আমি শিখাবো, হ্যাঁ এইভাবে পেপার পড়ে, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এই সেমি সুপারভাইজ রিসার্চ ট্রেনিং প্রোগ্রামটা চালু করেছি, এই আইডিয়া থেকেই, যে বিকজ আমাদের সাথে কাজ করা বা ইভেন নিজেদের স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এই প্রোগ্রামটা আসলে আমরা 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 এখন সবাইকে এই প্রসেসের মধ্যে দিয়ে নেই, ঠিক আছে? এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও honestly speaking, you know, less than less than 15% actually eventually তারা এই রেসে টিকতে পারে। ওকে, সো সো এই 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 কথা থেকে মাহিয়ান হয়তো বুঝতে পারছেন, এবং যারা আছেন যে বুঝতে পারছেন যে আসলে রিসার্চ আপনার জন্য কিনা, সেটা সেটা আপনি হয়তো বুঝতে পারছেন, বাট এগেইন ইট ইজ নট এ লাইক আ ওয়ান শট আই গট দ্য থিং, নো, ইটস এ লং প্রসেস, এন্ড আপনাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, ওই ধৈর্য থাকতে হবে, এবং সত্যিকার অর্থে আপনি আসলে কি চান at the end of this journey, you have to have a clear understanding. Alright, থ্যাংক ইউ। একজন ডিরেক্ট মেসেজ দিয়েছেন, সো ওয়ালাইকুম আসসালাম, পাবলিক বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্সে ম্যাথ পড়ানো হচ্ছে নন মেজর হিসেবে, কিন্তু ভালোভাবে ম্যাথ পড়ানো হয় না, একটা চ্যাপ্টারে কয়েকটা টপিক পড়ানো হয়, সব পড়ানো হয় না, কতটুকু পড়তে হবে এবং চ্যাপ্টারের জন্য কিভাবে সেটা বুঝবো? ওকে, ঠিক আছে, এই প্রশ্নটা আমি অ্যান্সার পরে দিচ্ছি আর কি, আমি জাস্ট রিলেটেড কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করি। প্রফেসরদের রিসার্চের জন্য ইমেল করা ছাড়া অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে বাংলাদেশে বসে ইউএসএ রিসার্চের সাথে কোনো রিসার্চে যুক্ত হওয়া যাবে? প্রশ্ন হচ্ছে যে প্রফেসরদের সাথে ইমেল করা ছাড়া কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে রিসার্চারদের সাথে কোলাবোরেট করা যাবে? আমার জানা মতে নাই। এরকম কিছু এফার্ট কেউ কেউ নিয়েছিল আজ থেকে 5, 7, 10 বছর আগে, আমার মনে আছে, তারা একটা ইন্টারফেস তৈরি করতে চেয়েছিল যেখানে রিসার্চাররা কাইন্ড অফ এই যে ফাইভার বা এরকম আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে গিয়ে বলবে, এই আমার একটা রিসার্চ প্রবলেম আছে, আমি কোলাবোরেটর চাই, তো তখন তারা ওরকম ম্যাচ করে দেবে আর কি, ওরকম কেন ম্যাচ মেকিং এর মতো একটা সাইট বানিয়েছিল, বাট সেটা কন্টিনিউ হয় নাই, বাট মেবি দেয়ার আর রিজনস ফর দ্যাট। ইন জেনারেল ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। যেটা আমি একটু আগেই বললাম, যে আমি একটা ওপেন ওপেন প্ল্যাটফর্মে গিয়ে বললাম যে আমার একটা প্রবলেম আছে, আমার সাথে কোলাবোরেট করো, এগেইন ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হয়, বিল্ড করতে হয় ধীরে ধীরে, ঠিক আছে? তো দেখবেন যে মেজরিটি অফ দ্য কেসেস যারা একাডেমিতে কাজ করে তারা কখনোই আপনাকে সাথে নেবে না, তারা বিকজ দে আর বিজি উইথ দেয়ার ওন স্টুডেন্টস, রাইট? আমাদের মতো যারা ধরেন, আমি এখন একাডেমিয়াতে নাই, সরর হয়ে আছে, বাট আউটসাইড একাডেমিয়া উনি কাজ করেন, এইরকম কিন্তু খুব কম লোকজনই আছে। এগেইন আই এম নট সেইং দ্যাট দে আর গুড অর ব্যাড, এগেইন ইটস দ্য পার্সোনালিটি, রাইট? আই স্পেন্ড টাইম আউট অফ মাই ওয়ার্ক, রাইট? আমার কাজের শেষে আমি টাইমগুলো স্পেন্ড করি, অনেকে সেই টাইমগুলো তাদের ফ্যামিলির সাথে দেয়, এনজয় করে, মুভি দেখে, দ্যাটস ফাইন উইথ দেম, বাট দিস ইজ হোয়াট উই ডু। সো এইরকম কোলাবোরেশনের জন্য তো আমরা অ্যাভেলেবল আছি, বা এইরকম যদি কাউকে আপনি পান, আপনি কোথায় পাবেন? সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখবেন, পাবেন, এরকম এরকম খুঁজতে থাকলে আপনি পাবেন, এবং তখন তাদের সাথে ফিল্ড ম্যাচ করলে, ইন্টারেস্ট ম্যাচ করলে আপনি ওইভাবে তাদের সাথে কোলাবোরেশন এস্টাবলিশ করতে পারবেন বলে আমার মনে হয় আর কি। হুম। আম, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা ইউটিউবে একজন প্রশ্ন করছে, জাহিদ, ইজ দেয়ার এনি অপরচুনিটি টু আর্ন মানি ফ্রম রিসার্চ? ওকে, এক্সপ্লেন হাউ। রিসার্চ করে মানি আর্ন করা যায়, সেটা হলো যে আসলে রিসার্চ তো মানির জন্য কেউ করে না, মানে দিস ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো রিসার্চ ইজ নট এ লাইক আ মানি আর্নিং মেশিন। কিন্তু আপনি যে যে জবে, আপনার জবের রোলটাই যদি হয় রিসার্চ করতে হবে, দেন দ্যাটস হাউ ইউ আর মেকিং মানি, রাইট? সো দ্যাটস হাউ ইউ আর মেকিং মানি, বাট ইটস নট লাইক ফ্রিল্যান্সিং যে আমি একটা রিসার্চ করে দেবো টাকা পাবো, সেটা হয় না। তবে আরেকটা উপায় হতে পারে, আপনি একটা কনসাল্টিং কোম্পানি খুলতে পারেন, যাদেরকে আপনি রিসার্চ করতে সহায়তা করবেন, সেইভাবে আপনি মানি মেক করতে পারেন, বাট অবশ্যই এথিক্যালি করতে হবে, আনএথিক্যালি করা যাবে না।
সেটা হচ্ছে আমাদের রেকমেন্ডেশন। আশা করি আপনার উত্তর পেয়েছেন জাহিদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সৌরভ ভাই আপনি আছেন? ইফ ইউ ওয়ান্ট অ্যাড এনিথিং। হ্যাঁ আছি এনায়েত ভাই, আমি জি, আসছি। হ্যাঁ, তো আপনি বাসায় কিছু অ্যাড ঢুকছি। করবেন? বলেন, আমি ততক্ষণে অন্য কোশ্চেন গুলো পড়ি। ওই যে রিসার্চের যে টাকা পয়সা, তাই না? জি জি, যে বলেন, মানি আর্ন হ্যাঁ। করে। তা এখন আসলে রিসার্চ তো আসলে কিছু সফট স্কিল বা সিস্টেম। তো একজন রিসার্চের সাথে তো প্রচুর টাকা পয়সা ইনভলভ। আপনি রিসার্চ পিএইচডি থাকলে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, একাডেমিয়া কাজ করতে পারেন। আরেকটা যেটা হচ্ছে, যদি রিসার্চ স্কিল থাকে যেটা বলে নন একাডেমিক কাজেও অনেক হেল্প করে, বিকজ এখানে কিছু সফট স্কিল আছে যেটা যে কোনো জবেই আসলে দরকার। তো ওই হ্যাবিট বা ওই স্কিল গুলো গড়ে ওঠে। তো এখন রিসার্চের একটা বড়ই হচ্ছে আপনার রিপোর্ট রাইটিং, যা হুম, পেপার লিখতে হয়। তারপরে আপনার অনেক ফরম্যাটিং টরমেটিং করতে হয়, এগুলো তো যে কোনো জবেই ইনভলভ এখন। এবং এই এই কাজগুলো বেশি লোক পারে না বাংলাদেশে। তো মানে যারা নতুন ফ্রেশার হিসেবে জয়েন করে, পরে থেকে থেকে শিখে ফেলে, কিন্তু শুরুতে ওরকমই থাকে না। তো এটা রিসার্চের নন একাডেমিক যে নন বেনিফিট। একাডেমিক হুম, মানে বেনিফিট। তো সবকিছু মিলে রিসার্চ একটা প্রসেস, আপনি যদি ওইটা রপ্ত করতে পারেন তাহলে যে কোনো ফিল্ডেই কাজে লাগবে। রাইট, এটা হচ্ছে আমার উপলব্ধি। রাইট, থ্যাংক ইউ সৌরভ ভাই। ঠিকই বলছেন। আমি একটা কোশ্চেন নেই, ভেরি রেলেভেন্ট আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম সংক্রান্ত। সেটা হলো যে একজন প্রশ্ন করেছেন, ডক্টর আহমেদ, উনি হচ্ছেন একজন ডক্টর, মানে মেডিকেল ডক্টর। আমেরিকাতে আমরা এমডি বলি আর কি, উনি এমডি প্রোগ্রামে আছেন। সো কোর্সের পার্ট হিসেবে একটা স্টাডি থিসিস করতে হয়। আম, আম, তো রিসার্চ মেথডোলজি হ্যান্ডস অন আইডিয়া নাই, ইটস ওকে, এখনো নাই। সেক্ষেত্রে এই এই ওয়েবিনার মানে এই আমাদের যে প্রোগ্রামটা, সেটা কিভাবে হেল্পফুল হতে পারে, ডেটা অ্যানালিসিস সম্পর্কে কতটুকু পড়ানো হবে, আমি মূলত জানতে চাচ্ছি এই ওয়েবিনারের আওতা সম্পর্কে, স্কোপটা। ওকে, ভেরি গুড। সো আমাদের একটা সেশন আছে আর কি, এরকম একটা প্রি রেকর্ডেড সেশন আছে, এর আগে আমরা করেছিলাম। অ্যাট এ হাই লেভেল এই প্রোগ্রামটা হচ্ছে রিসার্চ কিভাবে করতে হয়, একটা আইডিয়া জেনারেশন থেকে রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেট করা, এবং এই পুরো প্রসেসটা, সেটা আমরা এই এই ট্রেনিং এর আওতা হচ্ছে সেটা। আম, একটা ভুল ধারণা আছে, আমি বলি কারণ যেহেতু কোশ্চেনের মধ্যে আসছে যে ডেটা অ্যানালিসিস, একটা ভুল ধারণা আছে আমাদের, যারা বিশেষ করে যাদের মানে রিসার্চ মেথোডোলজি মানে সম্পর্কে খুব একটা ডিটেল আইডিয়া নাই, যে রিসার্চ বলতেই আমাদের দেশে, আমাদের দেশে না, মোটামুটি সব জায়গাতেই তারা মনে করে যে ডেটা অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে? সো দ্যাট ইজ টোটালি, আমি বলবো যে এই ধারণাটা একটা একটা মানে কি বলবো যে, মানে ভুল ধারণা, ঠিক তা না। মানে রিসার্চ ইজ মোর দ্যান দ্যাট, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ইজ অনলি ওয়ান পার্ট অফ ইট। আমি বলি র্যাঙ্ক করলে এটা হচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার স্টেপে হচ্ছে ডেটা অ্যানালিসিস, অথবা লাস্ট স্টেপ। ওকে, এভাবে চিন্তা করতে পারেন। অফকোর্স রাইটিং দ্য ম্যানুস্ক্রিপ্ট এন্ড সাবমিটিং টু দ্য ফর পাবলিকেশন, ওটা ওটা তো লাস্ট স্টেপ, ওটা ওটা না। ওভারঅল রিসার্চ প্রসেসের লাস্ট স্টেপ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস। সো হোয়াট আর দ্য আদার পার্টস দেন? The other most important parts হচ্ছে যে টু আইডেন্টিফাই এ রিসার্চেবল প্রবলেম, ঠিক আছে? প্রবলেম আইডেন্টিফাই করা, সেই প্রবলেমটাকে জাস্টিফাই করা, রাইটিং লিটারেচার রিভিউ, তারপরে রাইটিং দ্য ডেভেলপিং দ্য প্ল্যান, আইডেন্টিফাইং দ্য রিসার্চ কোয়েশ্চেন এন্ড হাউ ইউ উইল অ্যান্সার দ্যাট রিসার্চ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট স্টেপস। দেন ইট কামস টু দ্য ডেটা অ্যানালিসিস পার্ট, ঠিক আছে? অফকোর্স এটা এরকম লিনিয়ার না, ব্যাপারটা এরকম যে একটা পর একটা করছি তাই না, ওভারঅল ধারণা থাকতে হয়। বাট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হচ্ছে এটার লাস্ট স্টেপে। তো এই প্রোগ্রামে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস শেখানো হবে না, বিকজ ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ক্লাস। বিকজ আমরা যা কাভার করি তাতেই এই ওই পর্যন্ত, মানে যা কাভার করি এইটাই ওভারহেলমিং। এখানে প্রথমত রিসার্চের প্রসেসটা দেখানো হবে, শেখানো হবে, এবং অ্যাজ পার্ট অফ ইট আপনি একটা নিজে একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করাবেন,
রিসার্চ প্রপোজাল তৈরি করবেন। দিস ইজ দ্য রিকোয়ারমেন্টস অফ দিস প্রোগ্রাম। মানে আপনাকে সার্টিফিকেট পেতে গেলে ইউ হ্যাভ টু রাইট এ প্রপোজাল অ্যান্ড গেট ইট অ্যাপ্রুভড বাই আস, মানে উইল রিভিউ ইট, গিভ ইউ ফিডব্যাক, ইউ ফিক্স ইট, and then finally once you get it approved, then you will get a certificate. So what it means, not everyone gets certificate out of this program, okay? So there is no certificate of participation, it's only a certification of completion, okay? You have to complete the course. Now then what statistical thing do we cover? That's very good question. যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা মেজর পার্ট ইন এনি রিসার্চ, সো আমরা স্ট্যাটিস্টিক্সের আমি আমি যেভাবে এই কোর্সে পড়াই সেটা হলো যে আমাদের 4টা কি 5টা সেশন আছে, 4টা সেশন আছে, দ্যাট ইজ 8 আওয়ার্স, এক একটা সেশন হচ্ছে 2 আওয়ার্সের। সো এই 8 আওয়ার্সে আমি স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট ইয়ার লেভেল থেকে মাস্টার্স লেভেলের কন্টেন্ট, থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে? ইটস লাইক আ ফুল আন্ডারগ্র্যাড অ্যান্ড গ্র্যাড কারিকুলাম আমি 8 আওয়ার্সে কভার করি। সো it is a high level understanding, intuitive understanding, without any formula, without any computation, okay? So statistics er high level conceptual understanding without any formula or anything. Now why it is important, এই কোর্সের এই প্রোগ্রামটার গোল হচ্ছে আপনাকে রিসার্চ লিডার হিসেবে ডেভেলপ করা, আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস শেখানোর কোর্স না এটা, ওকে? সো আমরা মনে করি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস শুড বি ডান বাই এ প্রপার স্ট্যাটিস্টিশিয়ান বা স্ট্যাটিস্টিশিয়ান অর ডেটা সায়েন্টিস্ট। অফকোর্স আপনার প্রোগ্রামের অংশ হিসেবে আপনার নিজের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা লাগতে পারে, এগেইন দিস ইজ নট দ্যাট কোর্স, ওইটা এই কোর্স থেকে কভার করা সম্ভব না। বাট এখানে যেটা আপনি যতটুকু আপনাকে প্রিপেয়ার করবো সেটা হলো আপনি একটা পেপার পড়ে সেখানকার যে মেথোডোলজি, সেখানকার যে স্টাডি ডিজাইন, সেখানকার যে ডেটা অ্যানালিসিস এবং সেই রিপোর্টিংটা হয়েছে সেইটা বোঝার পর্যায়ে আপনি যাবেন। মানে কি, স্টাডি ডিজাইনটা কি হয়েছে, কি ধরনের স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছে, মানে সামারি স্ট্যাটিস্টিক্স, কিভাবে হাইপোথিসিস করেছে, হাইপোথিসিসের পি ভ্যালুটা দিয়েছে, ওই পি ভ্যালুর মানে কি সেটা তো বুঝবেনই, প্লাস অ্যাকচুয়ালি তারা কি টেস্ট করেছে, কি কম্পেয়ার করেছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো টেকনিক্যালি বলতে গেলে স্ট্যাটিস্টিক্স এর সামারি থেকে শুরু করে লজিস্টিক রিগ্রেশন, ইনক্লুডিং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এন্ড লজিস্টিক রিগ্রেশনের ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং আমরা কভার করি। এর মধ্যে আপনার কিছু হাই লেভেল কনসেপ্ট আছে আর কিছু এলিমেন্টারি লেভেল কনসেপ্ট আছে। মোস্টলি স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিংটা আমি খুব ভালো করে কভার করি, এবং এর আগে যারা অংশ নিয়েছে তারা এরকম ফিডব্যাক দিয়েছে যে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট এর আগে উনি অনেক জায়গায় শুনেছেন, অনেক জায়গায় পড়েছেন, বাট আমি যেভাবে বুঝাইছি নন টেকনিক্যালি, ঠিক আছে, এর থেকে ভালো সে কখনোই বুঝে নাই। সো দ্যাটস হোয়াট আই ক্যান সে। সো দিস ইজ হোয়াট উই উইল কভার ইন দিস কোর্স ইনশাআল্লাহ। আর যদি ধরেন, হ্যাঁ, আপনি হয়তো যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি রিসার্চ মেথড আমি জানি, স্ট্যাটিস্টিক্স এর ফান্ডামেন্টালস সম্পর্কে ধারণা আছে, বাট আই ওয়ান্ট টু লার্ন হাউ টু ডু দ্য অ্যাকচুয়াল রিসার্চ, হাউ টু অ্যানালাইজ দ্য ডেটা, সেটার জন্য আমার একটা প্রোগ্রাম, আলাদা কোর্স আছে, সেটা আমি বছরে একবারই অফার করি, সেটা হচ্ছে ইউজুয়ালি ফেব্রুয়ারিতে। সেটা হলো যে statistical analysis for research data analysis. I think the title is something like that. Statistical analysis with R for reproducible research. এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম আছে। এগেইন আমি এটা ডিসাইড করি নাই এই সামনে বছর অফার করব কিনা, করার সম্ভাবনা আছে, বাট সেটা হচ্ছে আমি জাস্ট বলে রাখলাম আর কি। সো সেখানে আমি আর শিখাবো এবং স্ট্যাটিস্টিক্স এর হাই লেভেল বাট মোস্টলি অ্যাবাউট ডেটা অ্যানালিসিস ফর রিসার্চ পারপাস, সেটা হচ্ছে ওই কোর্স। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। স্টিল আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, আপনি আনমিউট হয়ে আপনি কোশ্চেন করতে পারেন, দ্যাট উইল বি ওয়েলকামড। অলরাইট, ওকে, সো থ্যাংক ইউ। অলরাইট, এরপরে কোশ্চেন আমি দেখছি একটা, আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে, আমি লোকাল হিস্ট্রি নিয়ে রিসার্চ করতে চাই, কিভাবে শুরু করতে পারি? ওকে, ভেরি গুড। সো এগেইন দিস ইজ এ রিসার্চ প্রসেস। সো এই প্রোগ্রামে আমরা রিসার্চ কিভাবে শুরু করে, রিসার্চ কোশ্চেন কিভাবে পেতে হয়, রিসার্চ কোশ্চেন কিভাবে ফর্মুলেট করতে হয়, মানে হলো ফর্মুলেট করা মানে কি, আচ্ছা আমার থিঙ্কিং আছে, আমি চিন্তা করছি এরকম এরকম করব, সেটাকে আপনি কিভাবে ফাইনালাইজ করে একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করাবেন যেটা এর আগে কেউ করে নাই, মানে ইট হ্যাজ টু বি সামথিং নিউ।
এবং সেই প্রশ্নটা আপনি কিভাবে অ্যান্সার করবেন সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করি, সেই প্রসেসটাই আমরা শিখাই। এবং এগেইন আমরা হচ্ছে যে সুপারভাইজার টাইপের, ঠিক আছে? এই জন্য বলি সেমি সুপারভাইজড, মানে আমরা সুপারভাইজ করবো। ইটস নট লাইক আ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ওকে? যে আমি আপনাকে কাজ দিলাম, এই তুমি করে নিয়ে আসো, ইটস নট লাইক দ্যাট। আমি আপনাকে কাজটা, আপনাকে প্রসেসটা দেখাই দিব, ধরাই দিব, আপনি করবেন, আমার কাছে আসবেন, আমি ফিডব্যাক দিব। এইভাবে এইভাবে হচ্ছে কাজটা আগাবে। এবং এই কোর্সটা শেষ করার 30 days এর পরে আমরা 2 weeks টাইম দেই। এই 2 weeks এর মধ্যে আপনাকে ওই একটা, আমরা যেটা বলি যে স্টাডি প্ল্যান, মানে আপনাকে একটা প্রি প্রোটোকল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো এই প্রি প্রোটোকলটা ডেভেলপ করার সময়সীমা, সাবমিট করার টাইম থাকে 2 weeks। হ্যাঁ, তো 2 weeks মানে কোর্সটা শেষ করার পরে আপনি 2 weeks পাচ্ছেন, ব্যাপারটা এরকম না। কোর্সের কাইন্ড অফ মাঝামাঝি সময় থেকেই, ইনফ্যাক্ট শুরু থেকেই, ইউ উইল স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম। এবং সেটা আমরা হেল্প করবো। আমরা কোর্সের যে কন্টেন্ট যেভাবে আমরা সিকোয়েন্সিয়ালি সাজানো আছে, এটা একেবারে টেস্টেড ওভার টাইম, রাইট? লাস্ট 10 সেশনে আমরা এটা চালাইছি এবং এটাকে রিফাইন করেছি, এবং উই হ্যাভ এ প্রসেস। তো ওইটা আপনি ফলো করবেন এবং আপনাকে সাথে সাথে থাকতে হবে। মানে আমরা আজকে যে কন্টেন্টটা কভার করলাম, সেটা নিয়ে আপনাকে থিঙ্ক করা লাগবে, সেটা নিয়ে আপনাকে অনলাইনে একটু সময় সময় দিতে হবে। আমরা যখন বলবো লিটারেচার রিভিউ করেন, আমরা যখন বলবো 100 পেপারের টাইটেল পড়েন, ইউ রিয়েলি হ্যাভ টু ডু ইট, ওকে? সো আপনি যদি ওই কোর্সটা শেষ হওয়ার পরে চিন্তা করেন যে ওই 2 সপ্তাহে আমি কাজ করব, দ্যাট উইল বি টু মাচ ফর ইউ, ইট উইল বি ওভারহেলমিং ফর ইউ। সো আমরা বেসিক্যালি হোয়াট আই মিন ইজ দ্যাট নেক্সট 40 days or like 50 days, ডিসেম্বরের 16 তারিখ থেকে ইউ হ্যাভ টু বি উইথ আস, অ্যাক্টিভলি ওয়ার্কিং। হ্যাঁ, তাহলে আপনি আশা করা যায় যে একটা প্রবলেম আপনি ডিটারমিন করতে পারবেন, এবং একটা বেজ একটা বেজ আপনার ডেভেলপ হবে, মানে একটা স্টাডি প্ল্যান তৈরি হবে। সেই স্টাডি প্ল্যানের উপরে ডেভেলপ করবেন, আপনি প্রোটোকল তৈরি করবেন। সেই প্রোটোকল হওয়ার পরে আপনার দেন you can actually go for data collection, data analysis and so on, and then manuscript publication. So আমরা যেটা বলি এই প্রোগ্রামে সেটা হলো যে যদিও প্রোগ্রামের স্কোপ হচ্ছে আপনার ওই স্টাডি প্ল্যান তৈরি করা এবং একটা টেমপ্লেট তৈরি করা, অল দা কম্পোনেন্টস, ওকে? প্রবলেম, রিসার্চ কোয়েশ্চেন, তারপর আপনার হাইপোথেসিস, আপনার লিটারেচার রিভিউ এর মিনি লিটারেচার রিভিউ, স্টাডি ডিজাইন করা, এবং কিভাবে ডেটা কালেক্ট করবেন সেই প্ল্যান তৈরি করা, এবং রেজাল্টটা কিভাবে প্রেজেন্ট হবে এই 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 আউটলাইন তৈরি করা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটাকে আমরা বলে স্টাডি প্ল্যান। দেন উই এক্সপ্যান্ড ইট টু প্রোটোকল, সেটা আপনাকে করতে হবে, দ্যাট ইজ আউটসাইড দ্য স্কোপ অফ দিস ক্লাস। বাট আমরা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছি না, যারা লেগে থাকবেন ইউ ক্যান স্টিল ওয়ার্ক উইথ আস। সি, একজন প্রশ্ন করছেন যে কিভাবে আমি কোলাবোরেটর খুঁজে পাবো। দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড এ কোলাবোরেটর, ঠিক আছে? আমাদের সাথে এই সেশনে যে 20 জন থাকবে, সেই 20 জনের ইউনো যারা এটা কন্টিনিউ করবে, তারা আমাদের সাথে লেগে থাকবে। আলটিমেটলি দে উইল হ্যাভ এ পাবলিকেশন এন্ড দে উইল এস্টাবলিশ দেমসেলভ অ্যাজ এ রিসার্চার। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? আমি আপনাকে আমার কোনো অনগোয়িং রিসার্চে আই উইল নট মানে ইনক্লুড ইউ, বিকজ আই ডোন্ট নো ইউ, রাইট? আই ডোন্ট নো আপনার সেই মানে ম্যারাথন দেয়ার অ্যাবিলিটি আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। ইন দ্য পাস্ট আমরা নিয়েছি, কিন্তু এখন আর নেই না, বিকজ অল অফ দেম ওয়ার ফেইলিউর অ্যাকচুয়ালি, বিকজ ইট ডাজন্ট ওয়ার্ক। সেই জন্য আমরা এখন এই প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে নেই, যারা এখানে টিকতে পারবে আলটিমেটলি তারা আমাদের সাথে কাজ করতে পারবে ইনশাআল্লাহ, ওকে? অলরাইট, সৌরভ ভাই, আপনি কোশ্চেন গুলো দেখতেছেন? যদি পারেন আর কি, তাহলে ধরেন যে উম, উম, হ্যাঁ, তাহলে দেখতেছি। ভালো। তাহলে ধরেন আপনি যদি কোনোটা অ্যান্সার দিতে চান, আচ্ছা, তাহলে আপনি এখন একটু দিতে। যেটা বলি যে একজন বলছে যে সে এই কোর্স করার জন্য রিসার্চ মেথোডোলজির কোন বিষয়গুলো জানা থাকলে সহজ হবে, কোত্থেকে পড়লে ভালো হয়। আচ্ছা, রিসার্চ যদি আমাদের সুপারভাইজ রিসার্চ ট্রেনিং এর কথা বলেন, তাইলে আসলে এখানে জিরো থেকেই শেখানো হবে। Right. সিম্পল আইডিয়া থেকে আপনি প্রোটোকল যে একটা থাকবে যে, তো ওইটা ডিজাইন করতে পারবেন যদি আমাদের ইনস্ট্রাকশন, আমাদের সুপারভিশন আওয়ার গুলো কাজে লাগান, তাহলে আপনি ওই লেভেল পর্যন্ত যেতে পারবেন। এর জন্য আগে থেকে আপনার কোনো কিছু শেখার মানে রিসার্চের হাতে খড়ি হবে। তো ওই কোর্সটা এইভাবেই ডিজাইন করা। আচ্ছা, আশা ভেরি করি গুড।
উত্তর হুম। দিতে পেরেছি। হ্যাঁ। আমাদের সাথে কিন্তু একজন একজন মুফতি ভাই, উনি বেশ জনপ্রিয় একজন মুফতি। উনি আমাদের সাথে একটা প্রোগ্রামে ছিলেন, একবার একটা সেশনে। তো উনি কিন্তু রিসার্চার। হ্যাঁ, উনি রিসার্চ করতেন, ইসলামিক ফাইন্যান্স নিয়ে রিসার্চ করতেন, ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড টপিক, রাইট? তো তারপরে উনি আমাদের এখানে জয়েন করেছেন, এবং আমাদের এখান থেকে উনি উনি নিজের মুখে বলেছেন যে আলহামদুলিল্লাহ অনেক উম, অনেক কিছু জেনেছেন। এবং আমরা আমরা সায়েন্টিফিক প্রসেসটা কিভাবে, আমরা রিসার্চ প্রসেসটা ডেভেলপ করতে হয় সেই জিনিসটা তাকে আমরা শেয়ার করেছি। উনি শিখেছেন, জেনেছেন, এবং উনি বেনিফিটেড হয়েছেন। ফলে যা অনেকের প্রশ্ন আমি দেখছি যে ইসলামিক হিস্ট্রি, তারপরে ইসলামিক রিলেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা বেনিফিট হবেন কিনা। এগেইন, বেনিফিট হবেন হচ্ছে রিসার্চ প্রসেসটা আপনি শিখবেন। বাট ধরেন কথা কথা, আমি তো আপনার ইসলামিক স্কলার, সো ইসলামের কোন টপিক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, আই ডোন্ট নো, আই ক্যানট গাইড ইউ অন দ্যাট। বাট ইউ উইল লার্ন দ্য প্রসেস, এবং আপনি আশা করা যায় যে আপনি ওই পর্যায়ে আছেন যে অ্যাটলিস্ট কোথায় রিসার্চ করা যেতে পারে আপনার পড়াশোনার মধ্যে। ধরেন ইসলামিক কোন একটা বিষয় নিয়ে, এগেইন আই এম নট আ স্কলার, আমি ওই ব্যাপারে আপনাকে অবশ্য কোনো হেল্পই করতে পারবো না, মানে একটা প্রবলেম ফাইন্ড করার ব্যাপারে। বাট আপনি প্রবলেমটা ফাইন্ড করার পরে ওইটা আমি কাইন্ড অফ জাস্টিফাই করতে পারবো, আপনাকে কোশ্চেন করতে পারবো যে হাউ ডু ইউ নো দ্যাট দিস ইজ এ রিসার্চেবল প্রবলেম, দিস ইজ এ গুড প্রবলেম। আপনি এনাফ লিটারেচার রিভিউ করছেন কিনা, করার পরে ওটাকে সামারাইজ করে আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার যে টপিকটা বেছে নিয়েছেন সেটা আসলেই সামথিং ইম্পর্ট্যান্ট কিনা। ওইটা আমি ভ্যালিডেট করতে পারবো বেসড অন ইউর ওয়ার্ক। ওকে, সো ওইভাবে আমি আপনাকে হেল্প করতে পারবো, যেহেতু আমরা আমাদের দুজনের কেউই আমরা we cannot give you ideas, we are not scholars, Islamic scholars. Okay. জানাত ভাই, আর বেশ জি। কয়েকটা প্রশ্ন আমি উত্তর দেই। দেন। এখানে একজন বলছে যে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ে, তো লোকাল হিস্ট্রি নিয়ে রিসার্চ করতে চায়। তো এখন যে সেটাই, লোকাল যে কোনো সাবজেক্টে আমরা রিসার্চ করি না কেন, যে আমরা যে ট্রেডিশনাল রিসার্চ যেটা বলি, তো ওইটার জন্য রিসার্চ প্রসেস বা বেসিক প্রায় সেম। এখন কোনো কোনো কোয়ালিটেটিভ থাকে, তখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকে, আবার কোনো কিছু থাকে যে ইসের উপর, আহ, মানে কোয়ালিটেটিভ স্টাডি, যে ইন্টারভিউ ভিত্তিক ফোকাস গ্রুপ ডিসকাশন। তো কিন্তু ওই লেভেলে যাওয়ার জন্য আসলে রিসার্চ আইডিয়া, কোন বিষয়ে রিসার্চ করব, কেন করব, এগুলো কিন্তু সেম সব ফিল্ডেরই। তো এখন আমরা যেই আহ, এখন সেই জন্য যদি ডিপার্টমেন্টে বা যে ইউনিভার্সিটি যারা পড়েন ওইখানে যারা এই ফিল্ডে কাজ করেন, তাদের সাথে সিনিয়র প্রফেসর বা যারা আছেন তাদের সাথে কথা বললে জিনিসগুলো সহজ হবে। তবে আহ, মানে ইস্যুটা হচ্ছে যে আপনাকে এখানে লেগে থাকতে হবে এবং রিসার্চের প্রসেসটা বুঝতে হবে। এখন বাংলাদেশে রিসার্চ বলতে বোঝায় বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে করে জোড়া লাগায়। আমি যেটা দেখতেছি, বিশেষ করে হিস্ট্রি লাইনে অথবা এই যে আরবি লাইনে নতুনত্ব নাই বেশিরভাগ। ওইখানে যেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে কোড করে করে আহ, সব কম্পাইল করে, কিন্তু আসলে ওটা সেকেন্ডারি রিসার্চের মতো, সেকেন্ডারি ডাটার উপর বেস করে করা, কিন্তু ওইটা আসলে পিওর রিসার্চ না। এখানে রিসার্চ বলতে নতুন কোনো আইডিয়া, একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর একটা, ওইটার জন্য নিজে ডাটা জেনারেট করতে হবে, অথবা যে কোনো ডাটা আছে ওইটাকে কাজে লাগাইতে হবে। তো ডাটা মানে কোনো পাবলিশড কাজ থাকতে পারে, পেপার থাকতে পারে, কিন্তু একটা নতুনত্ব থাকতে হবে রিসার্চের ক্ষেত্রে। তো এখন আমরা যেই কোর্সটা পড়াই, যে এটা যে কিভাবে একটা আইডিয়া পেতে হয় সেটা নিয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বা এই প্রসেসটা শেখাই। এখন যে যার ফিল্ডে, তো তাকে আসলে লেগে থাকতে হবে। এবং অনেকের ধারণা যে ইসলামিক স্টাডিজ হিস্ট্রি ফিল্ডে বা আরবি ফিল্ডে শুধু খালি আরবি নিয়েই পড়তে হবে। এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে, যে ইসলামিক হিস্ট্রি আসলে পারসেপশন কেমন মানুষের, যারা মাদ্রাসায় পড়তেছে আবার যারা সেকুলার লাইনে পড়তেছে, আসলে ইসলাম হিস্ট্রি আসলে কতটুকু জানে, এগুলোও কিন্তু দারুণ ইন্টারেস্টিং রিসার্চ কোশ্চেন, রিসার্চ করার মতো। এখানে অনেক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, অনেক কিছু আছে। এখন আম, কোন ডাইমেনশনে কাজ করতেছেন তার উপর নির্ভর করবে। তো এটা রাইট। একটা। আর এনাদ ভাই, আরেকটা ছোট প্রশ্ন উত্তর দেই। একজন চায়নায় পিএইচডি করতেছে, দেশে একাডেমিক পজিশন পাওয়া যাবে কিনা? আচ্ছা, ইজ দেয়ার প্রসপেক্ট টু বি ফ্যাকাল্টি? হ্যাঁ,
আপনি নির্ভর করে চায়নাতেও যদি কাজ করেন, যদি ভালো পাবলিকেশন হয়, তো এইটা ভালো পাবলিকেশন থাকতে হবে। আবার আরেকটা যেটা বলি, সত্যি কথা, যেটা বাংলাদেশে চাইনিজ ডিগ্রি এখনো পপুলার হয় নাই বাংলাদেশে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি পোস্টডক অন্য জায়গায় করেন, সেটা একটা, আবার দেশেও যদি করেন, কোন সাবজেক্টে পড়েন, এটা একটা ফ্যাক্টর। তো সেই জন্য আপনাকে আগে থেকে নেটওয়ার্কিং করতে হবে। কারণ এমনি নতুন লোক কাউকে নেয় না, কারো না কারোর সাথে যোগাযোগ থাকতে হয়। নর্মালি যেটা হচ্ছে, আপনার যদি ভালো ট্র্যাক রেকর্ড থাকে, পাবলিকেশন থাকে, ইউ উইল হ্যাভ অপরচুনিটি। যেমন আমার একটা জানি, আমি আমার বিসিএস থেকে উচ্চশিক্ষা বইতে একজনের কেস স্টোরি লিখছি। সে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার স্ট্যাটিস্টিক্স এর। তো ও চায়নায় পিএইচডি করছে, করে এখন ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সে হলো ম্যানেজমেন্ট ফিল্ডের, মানে এমআইএস, ম্যানেজমেন্ট ফিল্ডের যে ডাটা অ্যানালাইসিস, ওগুলো কাজ করে, এবং ব্র্যাকের কিন্তু ভালো ফ্যাকাল্টি। সে কিন্তু Right, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো, তো right. সে চায়না থেকে পিএইচডি করা, আবার তার অনেকগুলো পাবলিকেশন। তো তার Got it. মানে ইউ হ্যাভ হুম, অলসো স্কোপ। right. Very nice. থ্যাংক ইউ সো মাচ সরোর ভাই। আমি কুইকলি কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই। ইউটিউবে জিজ্ঞেস করছে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের দুজন, তারা বলছে যে তারা কিভাবে কিসে ফোকাস করা উচিত বা কি করা উচিত। একজন লিখছেন ফার্স্ট ইয়ার স্ট্যাটিস্টিক্স। আমি বলবো যে আপনি এখন এই রিসার্চের মধ্যে চিন্তা করার দরকার নেই, আপনি চিন্তা করতে থাকেন রিসার্চ কেমনে করে না করে এসব ভাবা শুরু করেন, বাট আপনার ফোকাস থাকবে আপনার একাডেমিক কোর্সের প্রতি, ওটা হচ্ছে আপনার এখন সাজেশন। ওকে। আরেকজন বলছেন যে মাস্টার্স স্ট্যাটিস্টিক্স এর মাস্টার্স ছাত্র হিসেবে আমি কি শুধু একাডেমিতে ফোকাস করা উচিত নাকি ডেটা সায়েন্সে ফোকাস করা উচিত। ওকে, এই রিলেটেড আমি অসংখ্য ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে, দেখেন আপনি একটু, তাহলে ভালো হবে। স্ট্যাটিস্টিশিয়ানস আর বাই ডিফল্ট দে আর ডেটা সায়েন্টিস্ট, সো এখানে নতুন করে ফোকাস করার কিছু নাই। বাট আপনার 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 অ্যাক্টিভিটি, আপনার কাজ কিভাবে করবেন, কি টুল নিয়ে কাজ করবেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি হতে চাচ্ছেন বা আপনি আসলে কি। ওকে, সো এটা আপনি আমার আমার ইউটিউব চ্যানেলে আমি ডিটেল অনেক কোশ্চেন দিয়েছি, অ্যান্সার দিয়েছি এই একই কোশ্চেনের। ওকে, আমি এখন আর ওইটা অ্যান্সার দিতে চাচ্ছি না। কোর্সে এনরোল করার আগে কন্টেন্ট সম্পর্কে রাফ আইডিয়া পেতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন একটা ওই কোর্স পেজে যেয়ে দেখেন, ওখানে একটা ফ্রি ভিডিও আছে, সেখানে আমরা আলোচনা করেছি কি কি কন্টেন্ট কি কভার করা হবে। সেটা একটা 1 আওয়ার লং ভিডিও, বাট অ্যারাউন্ড 10 মিনিটস অর সো ওই সময় একটা ওই কন্টেন্টের একটা আউটলাইন আছে আর কি, বেসিক্যালি সেটা আপনি দেখতে পাবেন, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আম, সজীব প্রশ্ন করেছে যে উনি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, 6 to 8 months। সরি রাজকুমার, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনার কোশ্চেন আমি নিবো, একটু পরে নিচ্ছি। উনি মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে পড়াশোনা করছেন। শুড আই জয়েন দিস কোর্স নাও? নো, ইউ শুড নট জয়েন দিস কোর্স, বিকজ এই কোর্সটা আসলে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর না। এই কোর্সটা হচ্ছে রিসার্চ কিভাবে করে সেটা। আপনি যদি এখন, হ্যাঁ, রিসার্চ প্রসেস কিভাবে কাজ করে এতক্ষণ যেটা বলছি আর কি, নিশ্চয়ই আপনি শুনেছেন, যদি না শুনে থাকেন কাইন্ডলি ইউটিউবে রেকর্ডিং পাবেন, সেটা শুনবেন। যে আপনি যদি মেশিন লার্নিং ডিপ লার্নিং বিষয়ে রিসার্চ করতে চান, সেটা কিভাবে করা যাবে সেই প্রসেস শিখতে চান, দেন এই কোর্স আপনার জন্য। বাট এই কোর্সে মেশিন লার্নিং ডিপ লার্নিং শেখানোর কোনো সুযোগ নাই। হুম। আম, আর যদি আপনি মেশিন লার্নিং ডিপ লার্নিং এর অ্যাপ্লাইড রিসার্চার হতে চান, মানে অ্যাপ্লিকেশন ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সেটার জন্য আপনার রিসার্চ নলেজের একটা সার্ফেস লেভেলের নলেজ থাকলেই হবে। ইউ ডোন্ট নিড এ রিসার্চ ট্রেনিং আমি বলবো। বাট আপনি যদি চান, হ্যাঁ ডেফিনেটলি এটা আপনার অনেক সফট স্কিল ডেভেলপ করবে। বাট এগেন, ইটস নট আ চিপ কোর্স, সো আমি আপনাকে বলছি না যে ওটাতে এনরোল করেন। বাট এই কোর্সটা মূলত যারা রিসার্চার হিসেবে নিজেদেরকে ডেভেলপ করবে, তারা, তাদেরকে আমি আসলে ওয়েলকাম করি আর কি। অলরাইট, সো ওকে, রাজকুমার, আপনি আপনি প্রশ্ন করেন। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো প্রশ্ন করেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা ছিল কি, আহ, আপনি তো জানেন আমি অনেকদিন ধরে আপনার সাথে আছি। ইভেন এসকিউএল এর কোর্স করছি, আপনার পাইথনের কোর্স করছি, ইভেন স্টেটের কোর্সও আছি। স্যার আমি আমার মাস্টার্সটা ইউএসএ তে ডাটা সায়েন্সের উপর করতে চাই, এটাও আপনাকে বলেছিলাম। সেটার ক্ষেত্রে স্যার আমি চেয়েছিলাম যে আহ, আমার একটা পাবলিকেশন থাকলে হয়তো বা এটা আরো ভালো হতো, মানে আমার প্রোফাইলটা ভালো হতো। এমন না যে থাকতেই হবে, না থাকলেও হচ্ছে, বাট থাকলে মনে হয় যে প্রোফাইলটা আরো স্ট্রং হইতো। তো সেক্ষেত্রে কি স্যার আপনার এই কোর্সটা করে মানে আমি
কো অথর হিসাবে মানে কোনো একটা পাবলিকেশন পাবলিশ করার যোগ্যতা অর্জন করতে পারবো কিনা, বা এরকম কাজের সুযোগ পারবো কিনা, এরকম কিছু আপনি যদি একটু বলেন, একটু গাইড বুঝতে করেন পারছি, স্যার। ওকে। ঠিক আছে, আমি হ্যাঁ এই আপনার স্পেসিফিক কোয়েশ্চেন, আমি ধরেন যে যদিও অ্যান্সার দিয়েছি এই কোশ্চেনটার, তারপর আমি আবার একটুখানি অ্যাড করি। সেটা হলো এই কোর্সে আপনি ডেফিনেটলি ধরেন মনে করেন আমার সাথে কেউ কাজ করতে চায়, হ্যাঁ, তো এই কোর্সটা যার করা থাকবে সে জানে আমার এক্সপেকটেশন কি, সে জানে রিসার্চের প্রসেসটা কি, হ্যাঁ। তাকে আমি যখন বলবো যে তুমি একটা আউটলাইন তৈরি করে নিয়ে আসো বা এই আউটলাইনের এই জায়গায় কাজ করো, দ্যাট পারসন উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। ধর আমি 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 বলবো যে তোমাকে এখন 100 রিসার্চ পেপারের টাইটেল পড়তে হবে, সেখান থেকে 20টা বা 10টা পেপারের অ্যাবস্ট্রাক্ট পড়তে হবে, সেখান থেকে সামারাইজ করে 2টার পেপার ডাউনলোড করে পেপার পড়তে হবে। আমি যদি একজন নতুন কাউকে এই কাজটা দেই, সে দ্যাট পারসন উইল নেভার কন্ট্যাক্ট মি এগেইন, ইউ উইল জাস্ট বি লস্ট। কিন্তু এই কেন করবে না? বিকজ সে জানে এটা সে করতে হবে না। হুম। কিন্তু যে এই প্রোগ্রামের মধ্যে যাবে, সে আসলে বুঝবে হুম। দিস ইজ দ্য ওয়ে, ইউ হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ দ্যার ইজ নো ওয়ে। ঠিক আছে? তো এটাই হচ্ছে এই কোর্সটা কি বলে কন্ডিশনিং, মানে উই উইল কন্ডিশন ইউ, মানে আপনাকে রেডি করব ফিজিক্যালি মেন্টালি কিভাবে রিসার্চ করতে হয়। রিসার্চ ইজ নট লাইক মুড়ি মুড়কি দোকানের সামনে গিয়ে আমি আমি বলতেছি "এই আসো আমার কোলাবরেটর দরকার, আসো কাজ করে দাও, নাম লেখো"। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, ইট নেভার ওয়ার্কস, ইট উইল নেভার ওয়ার্ক। ঠিক আছে? অ্যাট লিস্ট উইথ আস অর এনি এথিক্যাল রিসার্চার উইল নট লেট দিস হ্যাপেন। ঠিক আছে? হুম। এখন বাংলাদেশে অনেক পারস্পরিক পিঠ চুলকানি টাইপের অথরশিপ আছে, যে ইউনো এর নাম ও দিয়ে দেয়, ওর নাম ও দিয়ে দেয়। উই আর নট দ্যাট কাইন্ড অফ রিসার্চার, অ্যান্ড উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সো এই কোর্সটা দেখেন, আপনি যেহেতু আমার অনেকগুলো কোর্স করছেন, I think you have the ability. You can self-learn it if you want. You don't have to enroll in this course, but definitely যদি এই কোর্সে এনরোল করেন, আমি এইটুকু বলতে পারি, it will still be upon you, যে you will find a problem, you will develop a problem, and you will be the first author. You will not be a co-author, you will be the lead author. Actually, we will be the co-author with you. Okay, that's true for all our students কিন্তু, okay, বুঝছেন তো? Because that's our goal. We want to build you, develop you as the principal investigator. That's the স্যার, training we'll give you. Okay. স্যার আমার এটার উপরে আরো ইন্টারেস্ট আছে এই জন্য, কারণ কি আমার কখনো, আমি নন টেক ব্যাকগ্রাউন্ডের এবং আমার কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স নাই। আহ, তার জন্য এটার উপরে একটু আমার ইন্টারেস্ট আছে যে আসলে কিভাবে আপনার রিসার্চ গুলো হয়, কোন মেথোডোলজিতে হয়, কিভাবে হয়, এটা জানার জন্য আর কি। হয়তোবা আমি কোনো পাবলিকেশন না বের করতে পারলেও দেখা যাচ্ছে আমার যদি এটা জানা থাকে, তো আমি যখন মাস্টার্স এর ইচ্ছা যেহেতু আছে, তো আমার মনে হয় সেখানে এটা কাজে লাগবে। অ্যাবসলুটলি, আমি টোটালি এগ্রি করি। এবং এই ট্রেনিংটা বিশেষ করে যারা ইউএসএ তে মাস্টার্স করতে আসতেছে বা মাস্টার্স অ্যান্ড বিয়ন্ড, যাদের প্রায়র কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স নাই, দিস ইজ এ মাস্ট টেক কোর্স। এবং ইট উইল বেনিফিট ইউ, এবং উই আর শিওর অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? সো সো দ্যাটস মাই আনসার। বাট আমি কিন্তু চাই এরকম লোকজন যারা মেশিন লার্নিং ফিল্ডে অ্যাপ্লাইড রিসার্চ করতে চায়। হ্যাঁ, আমার কিন্তু অনেক আইডিয়া আছে, আমি রিয়েল লাইফে দুনিয়ার প্রবলেম আছে, আমি এগুলো নিজে নিজে সলভ করার টাইম নাই, সো আই ক্যান গিভ দোজ প্রবলেম টু আদার্স। কিন্তু তো আমার ইভেন আমার নিজেরও মেশিন লার্নিং এর উপরে হয়তো মাস্টার্স না করতে পারলেও পিএইচডি করার ইচ্ছা আছে, কিন্তু আমি এখনো অব্দি মেশিন লার্নিং সম্পর্কে অত কিছু জানি না। ইচ্ছা আছে, আপনার কোর্স যদি আপনি করেন সেটা এনরোল করার ইচ্ছা আছে। তো তার আগেই আপনি এটা অফার করছেন, তো এটাতে তো আমি এনরোল করতে পারবো, আমার তবে পড়া উচিত। হ্যাঁ, এগেন হুম। আমি যেটা বলি সেটা হলো যে ধরেন আপনি যদি মেশিন লার্নিং না জানা থাকে, শুধু হুম। শুধু ধরেন রিসার্চের কোর্স করলে আপনি এক ধরনের প্রিপারেশন হলো, বাট ইউ হ্যাভ টু বি হুম। এবল টু ইউজ দ্যাট, রাইট? সো ডেফিনেটলি কথা কথা, আপনি যদি নেক্সট ইয়ারে ইউএসএ মাস্টার্স করার জন্য যেতে চান, তাহলে এই কোর্সটা আপনি করেন, এবং আপনাকে ওরকম একটা গোল রাখতে হবে যে আই ওয়ান্ট টু প্রডিউস সামথিং, আই ওয়ান্ট টু পাবলিশ সামথিং, অর অ্যাট লিস্ট ডেভেলপ সামথিং, সো দ্যাট আই ক্যান শো ইট টু দ্য the admission committee, or on my put it on my profile. Definitely you can do that. জি স্যার। বুঝা গেল স্যার, রাজকুমার? জি স্যার, আপনি যদি গাইড করেন আশা করি কিছু একটা হবে। Well, again, আমি তো গাইড করব, I will not guide actually. Again, this is the wrong question, okay? It is you who have to come forward. We are available. আমরা তো অফার দিচ্ছি যে জি আপনি স্যার।
যদি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করেন, উই উইল হেল্প ইউ বিল্ডিং অন দ্যাট। কিন্তু ইটস আপ টু ইউ, অলওয়েজ আপ টু ইউ। ইউ মিনস এভরিওয়ান, নট আস। আচ্ছা, এগেন, হোয়াট ডু উই মিন? আমি ক্লিয়ারলি বলি, উই উইল নট চেজ ইউ ডাউন, অনেস্টলি উই উইল নট। আচ্ছা ওকে, সরল ভাই এনায়েত অ্যাড আমি করেন। একটু অ্যাড করতে চাই। স্যার মানে জিনিসটা হচ্ছে, আমরা তো 10টা ব্যাচ পড়াইছি, এই পর্যন্ত শুধু একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, পেপার জমা দেয়া হয়েছে, 2 বছর আগে সে করছিল, এবং ওইটা আসলে আমি চেজ ডাউন করে করে করছি, যেহেতু যেহেতু ওটা আমারও প্রজেক্ট ছিল। তো এখন অনেকে হয় কি, ওই প্রোটোকলই লিখতে চায় না, তারপর ভাবে যে পরে করব, পরে করতে করতে আর হয় না। এবং অনেকে আগ্রহ দেখালো যে আমি খুবই সিরিয়াস, আমি এদিক থেকে রেডি হয়ে বসে থাকলাম, আর খবর নাই, সে 3 মাস পরে আবার করছে, তখন তো আমি ভুলেই গেছি। সো তখন তো দু একজন মনও খারাপ করলো যে আপনাকে এই করছি সেই করছি। এখন দেখা গেল যে আমরা আরো অনেক 50টা কাজ করি। তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের কোর্সে যে ইনস্ট্রাকশন আছে বা আমরা যেভাবে বলি শুরু থেকে ওইভাবে করলে, এবং ওইটা যদি আপনাকে ফলো আপ করতে হবে, যেটা না, যেটা এতদিন হয়েছে যে আমি চেস করি, যেহেতু আমি অনেক সময় দিয়ে ফেলছি বা অনেক এফোর্ট দিয়ে ফেলছি, এখন ওইটা আউটপুট না আসলে আমার খুব কষ্ট হয়। তো সেই কারণে, কিন্তু এখন আর আমি ওই লেভেলে নাই, আমার ব্যস্ততা অনেক বেড়েছে। এখন কেউ যদি আগ্রহ থাকে, কাজ করতে চায়, ফার্স্ট অথার হিসেবে উই উইল হেল্প দেম। দ্যাটস, এখন আমাদের দুইজনেরই একই ইস্যু, যে যে করবে তার আগ্রহ থাকতে হবে। এবং আপনি যদি এই কাজটা করেন, উইল গিভ ইউ রিকমেন্ডেশন লেটার। যেমন ধরেন, এই যে জিআইএস এর একজন কোর্স করেছিল, সে জিআইএস করছে, রিমোট সেন্সিং করছে, তাকে প্রজেক্ট দেওয়া হয়েছিল, সে প্রজেক্ট কমপ্লিট করছে। এখন আমাকে আজকে মেসেজ দিছে যে আমি তো আমেরিকা অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি কি আপনার রিকমেন্ডেশন পাইতে পারি কিনা। আমি বলছি হ্যাঁ, যে আমি তো কিছু তো লিখতে পারবো, সে যেহেতু প্রজেক্ট কমপ্লিট করছে, সে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, এবং আমাদের সুপারভাইজ রিসার্চ ট্রেনিং ও করছিল মনে হয়। তো Right. তো এইভাবে আমরা হেল্প করতে পারি। এখন এটা নির্ভর করবে যে আপনি আসলে হেল্প নিতে চান কিনা। তবে আমার যে অবজারভেশন আছে, এই জেনারেশনের ধৈর্য খুবই কম, 2-3, মানে 30% ফুল কমপ্লিট করতে পারে না, মানে এই টাকা পয়সা দিয়েও। তো Right. So this is one of the reason আমাদের প্রাইস কিন্তু অনেক হাই, ঠিক আছে? বিকজ অ্যাট লিস্ট আপনার একটা কমিটমেন্ট যেন থাকে যে আপনি এতগুলা টাকা দিচ্ছেন, ইউ হ্যাভ টু ডু ইট। স্যার স্যার আমার কমিটমেন্ট আগ্রহ দুটাই আছে। আমি জাস্ট একটা কথা জানতে চাচ্ছি যে মানে আমি এখনো তো মেশিন লার্নিং জানি না, তো এটা করতে কি আমার মেশিন লার্নিং কোনো কাজে আসবে, মানে লাগবে কিনা? ওয়েল, আপনি ধরেন এই এই ট্রেনিং প্রোগ্রাম করলে তো আর মেশিন লার্নিং শিখতে পারবেন না, বিকজ আপনি যদি মেশিন লার্নিং এ রিসার্চ করতে চান, জি স্যার। দেন ইউ নিড টু লার্ন মেশিন লার্নিং, রাইট? সো বাট এটা হচ্ছে রিসার্চ কিভাবে করে সেটা শিখবেন। ধরেন আপনার যদি এখন, কারণ মেশিন লার্নিং হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট, রাইট? আপনি হয়তো অনেকগুলো পেপার টেপার পড়ে বুঝলেন যে ঠিক আছে আমি এই জিনিসটা করতে পারি, বাট ওখানে তো আপনার মেশিন লার্নিং এর নলেজও লাগবে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। বাট এখন ধরেন যে হ্যাঁ, আপনি যদি চান যে ডেফিনেটলি আপনার যদি আগ্রহ থাকে, আপনাকে নিজে ওইদিকে একটু আপগ্রেড করতে হবে, মানে আপনাকে ওইদিকেও সময় দিতে হবে, মেশিন লার্নিং এ কিভাবে একটা রিসার্চ ডেভেলপ করা যায়। At a start, মনে করেন যদি আপনার আগ্রহ থাকে, মেবি আই ক্যান গিভ ইউ এ সিম্পল স্মল প্রজেক্ট, সেটা নিয়ে আপনি হয়তো করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে। ডেফিনেটলি ইট ইজ পসিবল। ঠিক ওকে আছে, ওকে আমি স্যার, থ্যাংক ইউ যেহেতু আমাদের থ্যাংক ইউ সময় স্যার। খুবই কমে গেছে, হুম। আজকে খুব কম। মাহমুদ আরিফ, আপনাকে একটু সময় দিই। মাহমুদ আরিফ, কোশ্চেন করেন খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম স্যার। স্যার আমি হচ্ছে এখন লামা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমে আছি। বাট আমাদের এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করানো হয়। এসকিউএল গত সেমিস্টারে শিখিয়েছে, এই সেমিস্টারে হচ্ছে সেস এবং ট্যাবলু হালকা মানে 4-5টা প্রজেক্ট করিয়েছে। তো রিসার্চ করার জন্য আলাদা করে কোনো এখানে প্ল্যাটফর্ম নাই, জাস্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলো করানো হয়। বাট আমি খুবই ইচ্ছা আছে আলাদা করে রিসার্চ করার, বিকজ এনআইডব্লিউ তে অ্যাপ্লাই করার বা ভবিষ্যতে পিএইচডি অ্যাপ্লাই করার খুব ইচ্ছা, এই জন্য। তো স্যার, রাইট। এখন এই ব্যস্ত শিডিউলের মধ্যে আমি কিভাবে কি করতে পারি, এটা হচ্ছে আমার ওয়েল, খুবই আগ্রহী আর কি। থ্যাংক ইউ সো মাচ, বাট ইউ হ্যাভ, আই নো, এখানে এখানে যারা গ্রাজুয়েট স্টুডেন্ট তারা দে আর ভেরি বিজি, এক্সট্রিমলি বিজি।
বাট আপনাকে এই যে দেখেন, আপনি একটা একটা ট্রুথ রিভিল করেছেন যে এখানে কিন্তু কেউ আপনাকে রিসার্চ শিখাবে না। আপনাকে প্রফেসর আপনাকে বলবে না যে রিসার্চ কেমনে করে, হি উইল নট টিচ ইউ দ্যাট। সো ইউ হ্যাভ টু নো দিস। সো এইটা আসলে আপনার বাংলাদেশ থেকেই বা আন্ডারগ্রেডে আমাদের শিখে আসা উচিত ছিল। যেটা আমরা সবসময় বলি যে এটা তো আমাদের তো এই কোর্স করানোর কথা কথা ছিল না, এটা ইউনিভার্সিটি থেকে শিখে আসা কথা ছিল। সো আপনাকে ওই প্রসেসটা শিখতে হবে। এখন কিভাবে টাইম ম্যানেজ করবেন, এটা ইউ হ্যাভ টু ডু ইট, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার ফোকাস যে হ্যাঁ আই ওয়ান্ট টু ডু ইট, অনলি দেন আমি রেকমেন্ড করবো এটাতে এনরোল করতে। এর সাথে আমি একটু অ্যাড করে দিই আপনার কোশ্চেন এবং তার আগের জনের কোশ্চেনের সাথে, যেটা হলো যে এবং এটা এই যে বললাম আপনারই করতে হবে, এবং এটা কিন্তু করতে হবে উইদিন দ্য নেক্সট 60 days, লাইক 40-50 days, বুঝতে পারছেন? সো আপনার যদি এই সময়টা থাকে যে হ্যাঁ এই নেক্সট 40-50 days আই উইল বি এবল টু ডেডিকেট, অনলি দেন ইউ এনরোল। আদারওয়াইজ হোয়াট উইল হ্যাপেন ইজ, আমি বলি যেটা হয় সব সময়, যে তারা এখন করবে না, তারা তাদের সময়ে মানে আপনাদের সময় আপনার 3 মাস পরে আসবেন, ইটস নট গোনা ওয়ার্ক দ্যাট ওয়ে, বিকজ উই উইল বি বিজি উইথ অ্যানাদার ব্যাচ, অ্যানাদার টাইপস অফ ওয়ার্ক, রাইট? সো টু সামারাইজ আমি বলি, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন আওয়ার টাইম, আওয়ার স্কেজুল, নট অন ইউর স্কেজুল। বুঝতে পারছেন জিনিসটা? বিকজ উই আর নট অ্যাভেলেবল ফর ইউ অল দ্য টাইম, উই আর অ্যাভেলেবল ফর ইউ ডিউরিং দিস ট্রেনিং প্রোগ্রাম। বুঝা গেল জিনিসটা? এগেইন দ্য স্যার আমি সেকেন্ড অ্যাড করবো। কোশ্চেন ইজ, হ্যাঁ ওকে প্লিজ। স্যার, আমি আমি এই 2 মাস 40 দিন আমি পুরাই ফ্রি, কারণ আমার অলরেডি ফল সেমিস্টার শেষ, ডিসেম্বর ফ্রি। আর সামনের সেমিস্টারে বিজি স্কেজুল শুরু হতে হতে ফেব্রুয়ারি চলে যাবে। তো 2 মাস আমি ডেডিকেটলি ইনশাল্লাহ করতে পারবো। আর আরেকটা একটু আমি আমার কোর্সের পাশাপাশি হচ্ছে আপনার এই পাইথন আর যেটা পরিসংখ্যান করা হয়, দুইটাই একসাথে সিমultaneously করতে চাই। আমি আসলে এতটাও এখানে বিজি না যে মানে এই দুইটা করতে পারবো না। আশা করি জি, মানে এই দুটো আমার কোর্সের সাথে যাবে, তো ওই বাকি ট্রেনিং গুলো আর জাস্ট শিওর। রিসার্চটা দুইটা একসাথে আমি মিলে করতে পারবো কিনা জাস্ট ইট। হ্যাঁ ডেফিনেটলি আপনি পারবেন আর কি। এখন আপনি যদি টাইম ম্যানেজ করতে পারেন ডেফিনেটলি পারবেন। রিসার্চ প্রোগ্রামটা যেটা হচ্ছে রিসার্চের জন্য আপনাকে ডেডিকেট করতে হবে, টাইম দিতে হবে, ডেফিনেটলি ওইটা একটা টাইম নেবে। আর যে কোনো কোর্স আমি বলবো যে এতগুলো কোর্স একসাথে এনরোল না করতে, বাট ধরেন যে আপনি যদি এই এই রিসার্চ প্রোগ্রামটাতে এনরোল করেন, এখানে আপনি স্ট্যাটিস্টিক্স এর ভেরি হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং হবে। আর আমি যে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স দিচ্ছি সেখানে হচ্ছে ইন ডিটেল থাকবে, এবং সেটা তো যেহেতু প্রি রেকর্ডেড, ইউ ক্যান ওয়াচ ইট এনি টাইম লেটার, সো দ্যাট শুড বি ফাইন ফর ইউ। আই থিঙ্ক দা মানে আপনার এই রিসার্চ প্রোগ্রামে আপনি এনরোল করতে পারেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার 2 মাস সময় আছে এবং আপনি ইউ ওয়ান্ট টু প্রডিউস সামথিং। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ইউটিলাইজেশন অফ ইউর হলিডে ভ্যাকেশন অ্যাকচুয়ালি। ঠিক আচ্ছা আছে, এনায়েত আচ্ছা। ভাই, আর লাস্ট হ্যাঁ, কোশ্চেন স্যার, প্রোগ্রাম নাম একটু বলবো। মাহমুদ, আপনি ভাই আপনি আপনি ধরেন আপনার সাথে আমি পরে কথা বলি, কারণ আরেকজনের কোশ্চেন নেই আমাদের, উই হ্যাভ টু এন্ড ইট লাইক 8 minutes, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ওকে স্যার, আপনি মেসেজ দিয়েন, পরে কথা বলবো নি, হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে স্যার। আচ্ছা এবং সেম আসসালামু অ্যাজ আলাইকুম। ফোরকান, রাজকুমার, আপনি মেসেজ দিয়েন আর কি ইফ ইউ ওয়ান্ট। মোহাম্মদ ফোরকান। আপনি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আমি আসসালাম, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে সরোয়ার স্যারের কাছে যে হ্যাঁ বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা ইসলামিক স্টাডিজ কিংবা এই সাইটের আছি, অন্যান্য সাইট থেকে দেখা যায় যে এই অন্যান্য ব্যাকগ্রাউন্ডের থেকে রিসার্চ করার পরে ওই একই ইয়েতে আবার মাস্টার্সের মাস্টার্সের স্কলারশিপের ক্ষেত্রে অনেক সহায়ক হয়। এখন আমরা যারা ইসলামিক স্টাডিজের এই ফিল্ডে আছি, আমাদের রিসার্চটা পাবলিকেশন যদি থাকে, এটা মাস্টার্স এর ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আর কি, এটা বিষয়টা একটু জানতে চাচ্ছি। অবশ্যই এখানে যেটা হচ্ছে আপনি যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, পাবলিকেশন থাকে, শুধু মাস্টার্স না পিএইচডি সুযোগও তৈরি হবে। এখন না, জিনিসটা হচ্ছে যে, হ্যাঁ বলেন। ইসলামিক স্টাডিজে তো এগুলা প্রায় আমরা সচরাচর দেখি না, এই কারণে একটু কিউরিসিটিটা বেশি। আনন্দ ভাই একটু অ্যাড করবেন। আম, আমি কি অ্যাড করবো? আম, দেখেন, মানে আপনার কোশ্চেনটা আমি ঠিক বুঝছি কিনা। আপনি বলতে চাচ্ছেন যে মানে কি রিসার্চ করবো, নাকি কি রিসার্চ করে কি হবে, নাকি কি রিসার্চ কোশ্চেনটা আরো করে একটু। কি লাভ হবে, মানে হ্যাঁ, অ্যারাবিক ইসলামিক স্টাডিজ থেকে তো রিসার্চ তেমন কেউ করে না, তো এটা করলে right. স্কলারশিপের হেল্পফুল হবে কিনা। আচ্ছা, এখানে এখন ধরেন কি দেখেন, হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে ওইরকম স্কোপ নাই ডেফিনেটলি, কিন্তু ধরেন আরেকটা আছে না যে আপনার যদি এই এই ফিল্ডে হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, ধরেন হায়ার স্টাডি মানে কি, বিদেশে, হ্যাঁ, বাংলাদেশ, আমেরিকাতে বা ধরেন ইউরোপে বা পৃথিবীর যে দেশেই এই ধরনের প্রোগ্রাম আছে,
যদি ওরকম লক্ষ্য থাকে তাহলে আমার মনে হয় যে আপনি চিন্তা করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার তো বাংলাদেশে ওরকম মানে রিসার্চ করে কি হবে, তাহলে তো ধরেন এই কোর্স করার দরকার নাই, তাই না? খামাখা আপনি কেন এত টাকা নষ্ট করবেন? হ্যাঁ, ধরেন যে বেসিক মানে রিসার্চের মেথোডোলজি আপনি অনলাইনে অনেক ফ্রি মেটেরিয়াল আছে, সেখান থেকে দেখে নিয়ে ধরেন যেহেতু আপনার ওরকম প্রয়োজন নাই, সেক্ষেত্রে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলেই হবে আর কি। সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো না যে এখানে এনরোল করেন। এই কোর্সে এনরোল করার তাদেরকে আমি রেকমেন্ড করি যারা ধরেন যে উইদিন লাইক নেক্সট 60 days দে ওয়ান্ট টু লার্ন কুইকলি সামথিং অ্যান্ড বিল্ড সামথিং, হ্যাঁ, যেটা তাদের ইমিডিয়েট নিড আছে, বা যারা এটার ভ্যালুটা বুঝতে পারতেছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই প্রোগ্রামটা থ্রু আউট দ্য ইয়ার করি, ধরেন বছরে হয়তো বা দুই তিনটা তিনটা করি। সো যদি আপনার এই সেশনে না হয়, নেক্সট সেশনে যদি আপনার কোনো নতুন আইডিয়া থাকে, ডেফিনেটলি তখন আপনি এসে জিনিসটা শিখতে পারেন আর কি। ঠিক আছে। বাট এগেইন আই এম নট ইসলামিক স্কলার, ইসলামে কিন্তু অনেক কিছু ধরেন নট নেসেসারিলি আপনার রিলিজিয়ন নিয়ে রিসার্চ করতে হবে। দেখেন, আপনারা কি জানেন যে পাশ্চাত্যে যারা আমরা ইসলাম প্র্যাকটিস করি, হ্যাঁ, তাদের পার্সপেক্টিভটা কি, তারা কিভাবে এইসব সোসাইটিতে কাজকর্ম করে, কিভাবে বাংলাদেশিদের আদার গ্রুপ যে আমাদেরকে কিভাবে হেয় করার চেষ্টা করে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? দিজ আর অল টপিকস অফ রিসার্চ। আপনি মানে আপনি এই 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 জিনিসটা নিয়ে রিসার্চ করতে পারেন যে মানে যারা জি, মানে মানে কি, তারা আমাদেরকে হ্যাঁ, ইসলামিক গ্রুপ নামে একটা ট্যাগিং আর কি, ও ওরা তো ইসলামিক গ্রুপ, এরকম একটা ট্যাগিং আছে, আপনি জানেন না? প্রত্যেকটা কমেন্টে জিনিসটা আছে। ইয়া, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আপনি এই ধরেন আমরা যে ওয়েস্টে যারা আসি, বাংলাদেশি বা দেশি যারা, হ্যাঁ, তারা কিভাবে এইসব দেশে কোপ করে, ইভেন নট মানে মানে তাদেরকে শুধু যে এই ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট কোপ করতে হয় তা না, এখানে আমাদের মতোই যারা আছে তারাও তাদের তাদের সাথেও আমাদেরকে কোপ করতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। These are topics of your research. You can research on these aspects. Yeah. হ্যাঁ, অনেকে ভাবে কি অ্যারাবিক আরবি লাইনে যারা আছে ভাবে রিসার্চ করলে হাদিস কোরআনের রেফারেন্স নিয়ে আসতে হবে, কিন্তু এটা কিন্তু তা না। আপনি ইসলাম তো একটা জীবন বিধান, এর মধ্যে অনেক কিছু স্টাডি করার ইসে আছে, বা অনেক পারসেপশন রিলেটেড স্টাডি আছে, ভাষা নিয়ে কাজ করতে পারেন, অনেক কিছু এরিয়া আছে। নট নেসেসারিলি আপনি হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে রিসার্চ করবেন। এখন হ্যাঁ এই স্যার। যে বুঝতে পারছেন তো? জি জি স্যার, আপনাকে আপনাকে আরেকটা একটা আইডিয়া সম্পূরক দিই। প্রশ্ন। আপনি ধরেন কত কিছু নিয়ে রিসার্চ হয়, আপনি জার্নাল অফ ইসলামোফোবিয়া নামে একটা জার্নাল আছে, ঠিক আছে, বা এই টাইপের নামে সার্চ করে দেখেন। এখানে আমেরিকার কোনো টপ ইউনিভার্সিটি থেকে ওই জার্নালটা পাবলিশ হয়, ওইখানে কি নিয়ে তারা আলোচনা করে জাস্ট ওটা দেখলে বুঝবেন যে ইসলামিক বিষয় নিয়েও কত ধরনের রিসার্চ হতে পারে, যেখানে কোরআন হাদিসই জানতে হবে নট নেসেসারি। ঠিক আছে। ডেফিনেটলি উই আর নট এক্সপার্ট অফ কোরআন আর হাদিস, সো উই ক্যানট গিভ ইউ আইডিয়াস অন দ্যাট। আমরা আইডিয়া দিতে পারি যে হ্যাঁ আপনি সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে আসবেন আর কি। হ্যাঁ, ধরেন ইসলামিক বিলিফের সাথে সোশ্যাল অ্যাসপেক্টের কত রকম কত কত আইডিয়া আছে, কত প্রবলেম আছে। জাস্ট আপনি একটু গুগল করেন, সার্চ করেন, দেখেন অনেক আইডিয়া পাবেন। ওই ধরনের রিসার্চ করতে চাইলে করতে পারেন। এখন ওইটা করে আপনার কি লাভ হবে, দ্যাট আই ডোন্ট নো, আই ক্যানট টেল ইউ স্যার দ্যাট। আমার হায়ার স্টাডিজ এর খেয়াল আছে, ওই জন্যই চাচ্ছি আর কি। হ্যাঁ, হায়ার স্টাডিজে যদি করতে চান দেন ডেফিনেটলি এই ধরনের টপিক আপনাকে কেয়ারফুলি বাছাই করতে হবে, যে ধরেন আপনাকে টার্গেট করতে হবে যে আমি এই এই ইউনিভার্সিটিতে বা এই এই ইউনিভার্সিটিতে এই প্রফেসরের সাথে এই কাজ করতে চাই, ধরেন পিএইচডি করতে চাই। এটা এটা এক ধরনের কাইন্ড অফ আইরনিক যে ইউনো আমেরিকাতে কিন্তু প্রচুর ফান্ডিং দেয় এই ধরনের স্টাডিজ এর জন্য, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, আপনি এসে করতে পারেন, সমস্যা নাই। জি জি, ধন্যবাদ স্যার। হুম। হ্যাঁ, মোটামুটি সব তো আনসার হইতে নাকি? হ্যাঁ, কেউ কি বাকি মোটামুটি আছে? আনসার আমাদের হচ্ছে কোর্সটা, ওকে। আই থিঙ্ক দ্যাট উই হ্যাভ সাম মোর টাইম অ্যাকচুয়ালি দিস টাইম। আমি আমি আসলে 1.5 একজন ঘন্টা সেট আপ করে একজন রাখছি। আচ্ছা, একজন সিজিপিএ এর সাথে লিংক করছে যে কম সিজিপিএ থাকলে কি রিসার্চ করতে পারবে কিনা। হ্যাঁ, এখন বলেন। আছে যে অনেকের বেশি সিজিপিএ থাকলেও রিসার্চ করতে পারে না, আমি তো দেখতেছি অনেক। আবার অনেকের কম কম সিজিপিএ বিভিন্ন কারণে হইতে পারে, সে হয়তো পড়াশোনা করে না, অসুস্থ ছিল, রিয়েলাইজেশন ছিল না। তো এখন মানুষের বুদ্ধির লেভেল কেউ চাইলে সে আপডেট করতে পারে, তো সেই জন্য কম সিজিপিএ আসলে ইস্যু না, যদি অ্যাজ লং অ্যাজ ইফ ইউ আর মানে আপনি চান বা পরিশ্রমী, তো সেটা আপনি রিকভার করতে পারেন। কম সিজিপিএ থাকলেও রিসার্চের মাধ্যমে ওইটা রিকভার করতে পারবেন, মানে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করবে, যদি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট যে আপনাকে সিনসিয়ার হতে হবে। এনায়েত ভাই একটু অ্যাড করে দিন।
শিওর, হ্যাঁ, আমার কাছে সিজিপিএ কোনো ব্যাপার না, বেসিক্যালি সিজিপিএ ব্যাপার না, এটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে পারবেন কিনা, মানে আপনার সেই টেম্পারমেন্ট আছে কিনা রিসার্চ করার। রিসার্চ কোনোদিন কোনো শর্টকাটে হয় না। রিসার্চ ইজ নট লাইক আ টুইটিং অর পোস্টিং সামথিং অন ফেসবুক, ইটস নট লাইক দ্যাট। রিসার্চ হতেছে যে, যেটা আমি শুরুতে বলছিলাম, রিসার্চ হলো, রিসার্চারের ওটাই হচ্ছে অ্যাবিলিটি যে দে ডোন্ট জাম্প ইনটু কনক্লুশন। ঠিক আছে, ইমিডিয়েটলি কেউ আপনার একটা কিছু বললো সাথে সাথে তাকে রেসপন্ড করতে হবে, নো, দ্যাটস নট এ রিসার্চার ক্যারেক্টারিস্টিক। সো আপনি যদি ওরকম ধীরস্থির ভাবে ইয়ে করতে পারেন তাহলে বুঝবেন যে ইউ ক্যান ডু রিসার্চ। তো এখানে সিজিপিএ কোনো ম্যাটার করে না আসলে। হ্যাঁ, সিজিপিএ ছাড়াই এনায়েত আপনি ভাই, ভালো রিসার্চার হতে আরেক পারবেন আর কি। আরেকজন মনে হয় প্রশ্ন করতেছে হ্যাঁ, জাহিদ নামে। আপনি জাহিদ, মাস জাহিদুল ইসলাম হ্যান্ড রেজ করেছিলেন, হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আসলে প্রশ্ন না, মানে আপনারা যে অনগোয়িং ডিসকাশন যেটা চলছিল ওই ইসলামিক ইস্যুতে নিয়ে কি নিয়ে রিসার্চ করবে, আসলে আমি একটু অ্যাড করতে চাইছিলাম যে আসলে অনেকগুলো ইস্যুস আছে, যেমন ডক্টর ইয়াসির কাদির একটা লাইব্রেরি চ্যাট আছে যে আপনার মুতিনি অফ সিঙ্গাপুর, যে আমাদের এখানে সিপাহী যে বিদ্রোহ হয়েছিল ওইখানে কিন্তু সিঙ্গাপুরে মুসলিমদের একটা হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে উনি একটা এশা খাতিরাতে বললেন যে দেখা যাচ্ছে যে দ্য স্লেভ অফ ব্রাজিল ব্যাক ইন 18th century তারা একটা রিভোল্ট করছে, এন্ড বিইং অ্যাজ এ স্লেভ দে অলসো গেভ দাওয়াত টু নন মুসলিম হু ওয়ার এট দ্য টাইম অলসো স্লেভ। সো মানে এই যে ইস্যুগুলো কিন্তু আসলে আমরা জানি না অ্যাজ এ মুসলিম, বাট ডক্টর ইয়াসির কাদি ওই যে ব্রাজিলে যে কজ লিস্ট দেখে দেখে, কেসের লিস্ট দেখে দেখে যে হয়েছে, ওইখান থেকে হিস্ট্রিটা মানে উনি উদ্ধার করে আনছে। তো এখন অনেকগুলাই হিস্ট্রিক্যাল রিসার্চ কিন্তু করা যেতে পারে, বাট উই হ্যাভ টু নো হাউ উই ক্যান কন্ডাক্ট দোজ রিসার্চ। রাইট, ডেফিনেটলি, নো, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর দ্য গ্রেট অ্যাডিশন। আমি ওগুলোর নোটিফিকেশন পাইছি, আমার এখনো দেখার সুযোগ হয়নি, বাট থ্যাঙ্কস ফর দ্য হেডস আপ। আই এম ইন্টারেস্টেড। সাধারণত আমি এই ভিডিওগুলো শুনি আমি যখন হাঁটাহাঁটি করি বিকালে বা সন্ধ্যার পরে, ওই সময় আমি ওই ভিডিওগুলো শুনি আর কি, কারণ আমার আদারওয়াইজ টাইম নাই আসলে। অলরাইট, ওকে, একজন প্রশ্ন করছিলেন অনেক আগে, সেটা হচ্ছে ম্যাথ, ম্যাথ পড়ানো হয়, হ্যাঁ, সেটা হলো যে কতটুকু পড়তে হবে সেই চ্যাপ্টারে কিভাবে বুঝবো। এগেন, ইট ইজ ভেরি হার্ড, কারণ হলো যে আপনার ম্যাথের বেসিক ফাউন্ডেশন থাকলেই হবে আমার মতে। সেটা কি ফাউন্ডেশনটা, কি ধরেন যে আপনার অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন, তারপরে আপনার টেইলর সিরিজ এক্সপ্যানশন, তারপরে আপনার সিরিজ এন্ড পাওয়ার সিরিজ, এগুলা, আর ক্যালকুলাসে ভালো হতে হবে। তবে মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের বা ইন জেনারেল ডেটা অ্যানালিটিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে কার্ভ। হ্যাঁ, কার্ভ কেমনে ড্র করে, হ্যাঁ, অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে, 3 ডাইমেনশনাল, 3টা অ্যাক্সিসে হলে পারে কি হয়, এবং এই কার্ভটাকে ইন্টারপ্রেট করতে পারে। এই নলেজটা যারা আছে, আমার কাছে মনে হয় দ্যাট পারসন ইজ গুড এনাফ ফর মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স রিলেটেড ওয়ার্কস। ওকে, অলরাইট, আর কারো কোশ্চেন বাদ গেছে? সরি, আজকে শেষ। অনেক অনেক অনেকে আসছে, আমি এক্সপেক্টই করি না যে এত লোকজন আসবে আর কি, বাট থ্যাঙ্কস ফর অল দ্য কোয়েশ্চেন। আচ্ছা, একজনের নতুন মেসেজ আসছে, কোর্সটা কখন লঞ্চ করবে? ডিসেম্বরের 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ বাংলাদেশ সময়। কটার সময় আমি জানি না, 9টা মনে হয়, না রাত 9টা হবে, 9টা থেকে। 9টা থেকে। হ্যাঁ, তো আই থিঙ্ক তো আই থিঙ্ক আই থিঙ্ক আমাদের হয়তো বা 8টা বা 9টা, 9টা ম্যাটেরিয়াল, মানে 9টা সিট ফাঁকা আছে। দিস টাইম আমরা একদম 20 ক্যাপ ফিক্সড। সো ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার ইউ ক্যান রেজিস্টার, ইয়া প্লিজ। ভাই কিছু বলছিলেন? ওকে, তাইলে তো হ্যাঁ, ঠিক আছে সবাই তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ, সবাই থাকেন, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন শেষ করে দিই। স্যার alright? আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমরা রাজকুমার বলেন, ডিসেম্বরের সৌরভ ভাই, 15 আপনি যেতে পারেন, আমি কিছুক্ষণ থাকতে পারি, অসুবিধা আচ্ছা, নেই। স্যার ওকে, আল্লাহ হাফেজ। ডিসেম্বরের 15 হ্যাঁ, তারিখে তো আমাদের স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা অফার করতেছেন না স্যার, শুরু করতেছেন না এটা? হ্যাঁ, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স পরে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কোর্স তো লাইভ না, ওটা তো হচ্ছে অ্যাসিনক্রোনাস কোর্স তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, yeah, ওটা fine. তো হ্যাঁ 15 তারিখ থেকে রিলিজ করবেন বলছিলেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এনি আদার কোয়েশ্চেন? অলরাইট দেন, তাহলে আমার আর কোনো কোশ্চেন নাই, আমরা আজকে এখানে শেষ করতে পারি। এগেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাই ভালো চ্যাটে মনে থাকবেন। হয় একটা কোশ্চেন এসেছে। কোশ্চেন আসছে? ওকে, লাস্ট মোমেন্টে কার কোশ্চেন বলেন, কি কোশ্চেন? ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি থেকে গ্রাজুয়েশন করেছি, রিসার্চ সম্পর্কে কোনো ধারণা নেই, আমি মাস্টার্স দেশের বাইরে করতে চাচ্ছি, সিজিপিএ কম, তাই আমার প্রোফাইল ভালো করার জন্য পাবলিকেশন করতে চাচ্ছি,
এই কোর্সটা হেল্পফুল হবে কিনা। আপনার এই সবগুলো কোশ্চেনের আনসার কিন্তু আমরা অলরেডি দিয়েছি। সো দেখুন, বিদেশে অ্যাডমিশনের জন্য এগেন সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। রিসার্চ ইজ নট দি প্রাইমারি ক্রাইটেরিয়া। ওকে, মানে রিসার্চার হইতেই হবে এমন না, কিন্তু এখন সবাইরই পাবলিকেশন থাকে। বিশেষ করে আমার লাইফ সায়েন্স বায়ো সায়েন্সে মনে হয় পাবলিকেশন খুবই ইম্পর্ট্যান্ট, যেমন আমাদের ডিসিপ্লিনে পাবলিকেশন খুব ইম্পর্ট্যান্ট না অ্যাডমিশনের ক্ষেত্রে। সো ইন জেনারেল অ্যাডমিশন থাকলে ভালো, সরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা পাবলিকেশন থাকলে ভালো। বাট আপনার অ্যাডমিশনের জন্য এখানে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ওদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারা। সেটা হতে পারে জিআর স্কোর, সেটা হতে পারে প্রফেসরের সাথে ফিল্ড ম্যাচিং, হ্যাঁ এই ধরনের এটা হলে পারে তখন আপনার সেটা আপনার জন্য মোর ইম্পর্ট্যান্ট। বাট রিসার্চ করা, পাবলিকেশন করা, ট্র্যাক রেকর্ড থাকা এটা হচ্ছে অ্যাডিশনাল আপনার যে 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 ক্রাইটেরিয়া বা অ্যাডিশনাল যে কি বলবো আপনাকে, এটার অ্যাডিশনাল পয়েন্টস, ঠিক আছে। যে আপনি ধরেন আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, আপনি পাবলিকেশন করেছেন এই একটা পার্টিকুলার ফিল্ডে, ডেফিনেটলি ওটা আপনার জন্য কাজে লাগবে বলে আমার মনে হয় আর কি। ঠিক আছে, তো এগেন আপনি এখানে আমরা পুরো সেশনে এটা নিয়ে আলোচনা করছি। আপনি যদি দেরিতে জয়েন করে থাকেন, কাইন্ডলি রিভিউটা দেখে নিন, হোপফুলি বুঝতে পারবেন আর কি। ঠিক আছে। হ্যাঁ, স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। স্যার হ্যাঁ, আপনার এই কথাই আমি একটু কথা বলতে চাচ্ছি যে ডাটা সায়েন্সের জন্য তো আমি আমি দেখেছি যে আপনার রিসার্চ পাবলিকেশন থাকাটা জরুরি না, বাট থাকলে সেটা একটা প্লাস পয়েন্ট। অনেক সময় দেখা যাচ্ছে আপনার আর এর জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে হয়তো বা রিসার্চ পাবলিকেশন থাকলে আপনার ওটা প্লাস পয়েন্ট হিসেবে ফান্ডিং এর জন্য সুবিধা হয় আর কি। তো সেক্ষেত্রে আপনি কিছু বলতে চাবেন কিনা যে আসলে কি এটা থাকা কতটা জরুরি বা জরুরি না? দেখেন, রিসার্চ হতে মানে রিসার্চ করতে পারা একটা স্কিল, হ্যাঁ এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক। যেমন ধরেন অ্যাজ এ হিউম্যান আমরা হাঁটতে পারি, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমাদের হাঁটা তো খুব জরুরি না, আমাদের গাড়ি আছে, রিক্সা আছে, মানে হাঁটতে পারতেই হবে এমন কেন? কিন্তু বুঝতে পারতেছেন যে হাঁটার কত প্রয়োজনীয়তা আছে, ঠিক না? ওইরকম আর কি। ধরেন মানে রিসার্চ করতে পারাটা ইজ নট এ রিকোয়ারমেন্ট যে আপনার ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিন্তু যার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে বা রিসার্চ করার মেন্টালিটি আছে বা ওই প্রসেসটা জানে, এটা হেল্প করে আপনার কাজে। হ্যাঁ, এটা ইমেন্সলি হেল্প করে। এটা আমরা অনেক সময় বুঝি না, কিরকম বুঝি না। যেমন আমরা অক্সিজেনের মধ্যে ডুবে থেকে আমরা বুঝতেছি না অক্সিজেন কত ইম্পর্ট্যান্ট, ওই রকম আসলে। হ্যাঁ, তো ধরেন যে মানে আপনার রিসার্চের যে 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 স্কিলটা, যে সফট স্কিল, সেই স্কিলটা আমরা প্রতিনিয়ত কাজে লাগাই। ঠিক আছে, আমি আমার কাজে কাজে লাগাই, আমার মতো যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে লাগায়। আমরা হয়তো বা ওইরকম সিস্টেম্যাটিক্যালি একটা প্রজেক্ট নিয়ে কাজ করে সেটা পাবলিকেশন করতেছি না, মানে মেজরিটি তারা করে না, কিন্তু ওই রিসার্চ প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। ইনফ্যাক্ট আমি আমার 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 প্রজেক্ট, আমার কাজে এই গতকাল গতকাল একটা অ্যাবস্ট্রাক্টে আমি ফিডব্যাক দিলাম, মানে আমরা একটা কাজ করতেছি, সেটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে সাবমিট করা হবে। তো সেখানে সেটা কিন্তু একটা টিম ওয়ার্ক, হ্যাঁ 4 জন মিলে কাজ করতেছে, তারা সব বড় বড় সায়েন্টিস্ট। আমি হলাম গিয়ে মেইন মেইন মেশিন লার্নিং এর যে কাজটা করছি সেই ফিডব্যাকটা আমি দিলাম, মেথোডোলজি কিভাবে হবে, কিভাবে রেজাল্ট গুলো কম্পেয়ার করা হবে, কিভাবে ডিসকাস করা হবে, প্রেজেন্ট করা হবে, সবকিছুই কিন্তু আমি ইনপুট দিলাম। হ্যাঁ, এবং এবং আমি দেখলাম আমার ওই মানে অথার লিস্টে আমাকেই ফার্স্ট অথার হিসেবে বানা রাখছে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। ঠিক আছে, আমি মাঝখানে একখানে থাকলেই হবে আর কি। বাট এনিওয়ে, সো দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, এখন আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা আমি যে পিএইচডি করছি এটা আমার কি কাজে লাগতেছে ইন্ডাস্ট্রিতে? কোনো কাজে লাগতেছে না। থিঙ্ক অ্যাবাউট ইট। আমি পিএইচডি যে জিনিস নিয়ে করছি তার সাথে আই হ্যাভ নো রিলেশনশিপ, ঠিক আছে। কিন্তু পিএইচডি ওয়াজ এ প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমি শিখেছি কিভাবে একটা প্রবলেম ডিফাইন করতে হয়, কিভাবে সেই প্রবলেম সলভ করতে হয় এবং তার জন্য কি করতে হয়। হ্যাঁ, সেই স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গেছি, সো আই নো দ্য প্রসেস। ওই একই জিনিস কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করি। ঠিক আছে, সিম্পলি উদাহরণ দিই, যে কোনো মেশিন লার্নিং বলেন, ডেটা সায়েন্সের প্রজেক্ট বলেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ডু? The first step is not to start building models. The first step is to understand the business context. Okay, so what is the question we are solving? ঠিক আছে, ওইটাই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, এবং দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ লার্ন ইন রিসার্চ, রাইট? What is research and why you are doing it and what problem are you solving? That is the research mindset. সেইটাই হচ্ছে রিসার্চ ট্রেনিং এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, এই জন্যই 99% ডেটা সায়েন্স ইন্টারভিউতে ইয়াং যারা ফ্রেশ আউট অফ স্কুল তারা ফেল করে টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আমার একটা ডেটা আছে, তোমাকে আমি দিলাম, হোয়াট ডু ইউ ডু?
সে প্রথমে বলে আই উইল স্টার্ট উইথ দ্য ডেটা, আই উইল ওয়ার্ক উইথ দ্য ডেটা এন্ড আই উইল এক্সপ্লোর দ্য ডেটা এন্ড ব্লা ব্লা ব্লা। I will That's the wrong analyze. answer. Okay, that's the wrong answer. So স্যার you আপনি got তো the answer, একাডেমিতে, right? স্যার আপনি তো একাডেমিতে ছিলেন, তো যখন কেউ আপনাকে ফান্ডিং এর জন্য স্যার যদি আর এই হিসাবে আপনি ফান্ডিং দিলে বা কাউকে নিলে, সেক্ষেত্রে কি তার রিসার্চ পাবলিকেশন আছে কিনা সেটা কতদূর দেখতেন, বা সেটা আসলেও দরকার আছে কিনা? যে ডেফিনেটলি, যার ধরেন যে ইউজুয়ালি এই 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 ডিসিশন গুলা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, বাট রিসার্চ একটা ফ্যাক্টর। যেমন ধরেন আমি যখন অ্যাডমিশন কমিটিতে ছিলাম, আমরা অলওয়েজ দেখতাম যে হ্যাঁ আচ্ছা সবাই তো মোটামুটি ভালো, কিন্তু একজনের দেখা গেলো 5টা পাবলিকেশন আছে, ডেফিনেটলি তার প্রতি সবাই ইনক্লাইন থাকে, ও আচ্ছা এই তো অলরেডি জানে রিসার্চ প্রসেস, অটোমেটিক্যালি সবার প্রেফারেন্স তার দিকে যায়। বুঝা গেছে জিনিসটা এরকম আর কি। ডাটা সায়েন্সের ক্ষেত্রে কি এটা এইরকম কিনা যে রিসার্চ পাবলিকেশন থাকা জরুরি, মানে মানে ফান্ডিং এর ডেটা জন্য, সায়েন্সে কোথায়? মাস্টার্স এর ইউএসএ? প্রবাবলি নট, আই ডোন্ট থিংক সো। কিন্তু ধরেন যে হ্যাঁ, কিন্তু এখানেও কিন্তু এখন ডেটা সায়েন্সেও কিন্তু এই অ্যাডমিশন পাওয়াটাও কিন্তু সহজ না এখন, বিকজ সবাই এখন ডেটা সায়েন্সে ঢুকতে চাচ্ছে। জি স্যার। সো ফলে আপনাকে ওই স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় যে আপনি কেন এখানে কোয়ালিফাইড, ওইটা ইম্পর্টেন্ট, পাবলিকেশন ইম্পর্টেন্ট না। কিন্তু যার ধরেন পাবলিকেশনসও আছে, যার ধরেন যে স্টেটমেন্ট অফ পারপাসটাও স্ট্রং, ডেফিনেটলি সে স্ট্রঙ্গার ক্যান্ডিডেট। কিন্তু এরা ওই পাবলিকেশন কিন্তু এক্সপেক্ট করতেছে না, ঠিক আছে? সেটাই হচ্ছে আমার পয়েন্ট আর কি। ইটস নট এ রিকোয়ারমেন্ট, কিন্তু ইট কুড বেনিফিট ইউ ফর শিওর। স্যার আমি মোটামুটি স্টাডি করছি তো একটু একটু মানে অনেক ব্যাপারগুলো জানি স্যার। আপনার যারা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেয়, তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা যায়, তারা প্রফেসরের সাথে মানে কি রিসার্চের কাজ করে নাকি অন্য কোনো কাজ করে? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মানে হলো রিসার্চের কাজ করা, রাইট? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে প্রফেসর তার রিসার্চ প্রজেক্টে কাজ করাবে, এই জন্য সে ফান্ডিং পেয়েছে, সেই ফান্ডিং এর একটা অংশ তাকে দেয়, স্টুডেন্টকে দেয়। দ্যাটস ফর পিওরলি ফর রিসার্চ পারপাস। আর যেটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, সেখানে হচ্ছে আপনি ক্লাস নিবেন বা খাতা দেখবেন, প্রফেসরের এইসব কাজ আর কি। হ্যাঁ, সেখানে রিসার্চ নাই, বাট আর এ মানে হলো আপনাকে রিসার্চ করতে হবে আর কি, রাইট? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মাহিয়ান, উই হ্যাভ লাইক 10 মিনিটস। জি স্যার, আসলে আপনি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলেন আর কি, যে একটা টেকনিক্যাল স্কিল থাকার বিজনেসে অ্যাপ্লাই করা দুইটা ডিফারেন্ট জিনিস, মানে কারো কোড কপি করে কেউ যাতে না ভাবে যে সে আসলে অনেক কিছু শিখে ফেলছে। তো অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলে যখন কেউ ঢুকতেছে, তো অ্যাকচুয়ালি ধরেন ওই টেকনিক্যাল স্কিলের সাথে বিজনেস স্কিলটা কানেক্ট করে প্রবলেম সলভিং এর যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি বেটার ডেভেলপমেন্ট আসলে কিভাবে করতে পারে অ্যাকচুয়ালি? মানে সে কিভাবে ডেভেলপ করতে পারে? রাইট রাইট। কারো কারো এটা ন্যাচারালি থাকে, আর তবে এটা এটা লার্নেবল, কোচেবল স্কিল। সেটার জন্য আপনাকে ওই, এবং কিভাবে করা যায়, সহজ উত্তর হচ্ছে ইন্টার্নশিপ। আদারওয়াইজ আমি আসলে কোনো উপায় দেখছি না। কারণ আপনি যখন ধরেন আমি আপনাকে বললাম যে ওকে ঠিক আছে, আপনি আমার কোর্স করছেন, পাইথনের কোর্সটা করলেন, ওখানে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি, সেটা আপনি কমপ্লিট করেন, সেটা কিন্তু ইট উইল নট ডেভেলপ ইউর বিজনেস স্কিল। ঠিক আছে? বিজনেস স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে আসলে ওই বিজনেস সেটিং এ কাজ করা লাগবে, এছাড়া আপনি আসলে ওই স্কিলটা ডেভেলপ করার কোনো উপায় নাই আমার মতে আর কি। সো কারণ কি, বিজনেস সেটিং এ আপনি কাজ করবেন নন টেকনিক্যাল পার্সনের সাথে, তারা কোশ্চেনটা জানে, মানে বিজনেস প্রবলেমটা জানে, কিন্তু দে ডোন্ট নো হাউ টু সলভ ইট। সো আপনি ওর সাথে আলোচনা করে আপনি প্রবলেমটা বুঝবেন এবং সেটার সলিউশন প্রোভাইড করবেন, এবং তখনই আপনি বুঝবেন হাউ টু কমিউনিকেট উইথ দেম। হ্যাঁ, যেমন ধরেন যে, যেটা আমি আগেও বলছি, যে কোনো প্রেজেন্টেশনে গিয়ে কখনোই দেখাবেন না যে হাউ কমপ্লিকেটেড ইউর মডেল ইজ। নো বডি কেয়ার্স অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হাউ কমপ্লিকেটেড দ্যাট মডেল ইজ, দে ডোন্ট নো দ্যাট। সো আপনাকে বলতে হবে যে, প্রথমেই বলতে হবে যে হোয়াট বিজনেস প্রবলেম ইউ আর সলভিং। ঠিক আছে? এই যে বিজনেস কমিউনিকেশন, এইটা আপনার লেভেলটা নামায় আনতে হবে, নামায় এনে একদম অর্ডিনারি লেভেলে আনতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে এই প্রবলেম আপনি সলভ করতেছেন, এবং এই প্রবলেম সলভ করলে ওই স্টেক হোল্ডারের এই লাভ হবে বা এই কোম্পানির এই লাভ হবে। হ্যাঁ, ওইটাই মোর ইম্পর্ট্যান্ট দেন আপনি বললেন আমি একটা জটিল নতুন একটা অ্যালগোরিদম পাইছি, সেটা আমি ফিট করব। হু কেয়ারস? Honestly, nobody cares. তারা কি কেয়ার করে? দে কেয়ারস অ্যাবাউট দ্য প্রবলেম। বুঝতে পারছেন জিনিসটা? সো আপনাকে ওই যে মাইন্ডসেট শিফট করা, হ্যাঁ, ওইটা 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 ডেভেলপ করতে হবে। হ্যাঁ, ওইটা
আমি দেখছি যে স্ট্যাটিস্টিশিয়ান বা এরকম হাইটেক পিপলদের মধ্যে খুবই কম থাকে। হ্যাঁ, তারা তারা মানে টু দা পয়েন্ট, তারা ওগুলোরে একদম নেগলেক্ট করে, তারা মনে করে ও এটা আর এমন কি। কিন্তু ওইটাই মেইন থিং ইন দ্য বিজনেস, ওইটা আপনার বুঝতে হবে। ওটা যদি না বোঝেন দেন ইউ উইল নট বি এবল টু বি সাকসেসফুল ইন ইউর ওয়ার্ক অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন জিনিসটা? সো এটা আসলে অন্য কোনো উপায় নাই বিজনেস নিয়ে কাজ করা। আর একটা জিনিস আমি এর আগে বলছিলাম, সেটা হলো যে ধরেন, যদিও আমি এর আগে বলছি যে এইসব টাইটানিক ডেটা, বস্টন ডেটা, এগুলো পিটায় মেরে ফেলা হয়েছে, বাট স্টিল ইউ ক্যান লার্ন ফ্রম ইট। হাউ? থিঙ্ক অফ দ্য প্রবলেম ইয়োরসেলফ অ্যাজ এ বিজনেস ওনার, not as a technical solution developer. Think of like, okay, why it is important to learn যে টাইটানিক ডুবছে, কারা কারা বাঁচছে, why it is important. You have to think that way, from that perspective. কারণ তখন আপনি আসলে থিঙ্ক করবেন, ইউ অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক ওয়াই ইউ আর ডুইং ইট এন্ড হোয়াট ইজ দ্য গোল। হ্যাঁ, কিভাবে নতুন একটা ফিচার ডেভেলপ করা যায়, ফিচার ইঞ্জিনিয়ারিং করে ডেভেলপ ফিচার বানানো যায় যেটা আপনার ওই সার্ভাইভাল প্রবাবিলিটি প্রেডিক্ট করতে হেল্প করবে। ইউ হ্যাভ টু থিঙ্ক, not just replicating what other people have thought. That will not help you at all. That's the technical aspect that anyone can do it, right? Copy paste chat gpt, you are done. But you have to solve business problem, right? Typically, যেটা আমি অলওয়েজ বলি যে কেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টালস ইজ ইম্পর্টেন্ট, আই ফেস ইট ডেইলি। এটা তো পিপল কেউ এগুলো স্বীকার করবে না। আমি যখন স্টেক হোল্ডারের কাছে প্রেজেন্ট করতে যাই, তারা আমার জিজ্ঞেস করে ইন্টারনাল জিনিস, ওকে কেন এক্সজি বুস্ট কাজ করতেছে, কেন লাইট জিবিএম ভালো করতেছে না, ওয়াই দে উইল আস্ক দ্যাট কোয়েশ্চেন। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, আমি যদি ওটা চ্যাট জিপিটি মেরে দিতাম, দেন উড আই বি এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন এন্ড হাউ উড ইট ফিল, রাইট? সো এটা আসলে অনেকে না, আপনারা ইয়াং জেনারেশন বুঝতে চায় না যে কেন ফান্ডামেন্টালস জানা ইম্পর্ট্যান্ট। বিকজ ইউ হ্যাভ, আপনি যখন একটা সেটিং এ কাজ করবেন, সেখানে there is no helper, nobody is there to help you. Actually, you have to come up with an answer immediately. It's not like I can take like 7 days and I'll answer later. No, it's not like that. You have to answer right away during the meeting. Think about it. বুঝতে পারছেন জিনিসটা? এই জন্য ফান্ডামেন্টালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে আমরা তো জানি না গাড়ির ভিতরে ক্যামেরা চলতেছে, গাড়ি চালাতে পারলেই হলো। ইটস অ্যাকচুয়ালি এ রং অ্যানালজি। ঠিক আছে, আমি এগ্রি করি না। এগেইন, উই ডোন্ট হ্যাভ টাইম টুডে, আমরা পরে এটা নিয়ে একসময় আলোচনা করবো নি আর কি। ঠিক আছে, থ্যাংকস স্যার আপনার সময়ের জন্য। sure, yeah. All right. Any other question? ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। আবারও সবাইকে থ্যাঙ্কস যে শেষ পর্যন্ত আপনারা অনেকে আছেন ধৈর্য নিয়ে আমার বকবকানি শুনলেন। ঠিক আছে, এগেইন কিছু মনে করেন না, আমি যদি কোনো ডিরেক্ট অ্যান্সার দিয়ে থাকি, অনেকে হয়তো আপসেট হয়ে থাকতে পারেন, বাট এগেইন ভালো থাকেন সবাই, পরে একসময় আবার কথা হবে ইনশাল্লাহ।